সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের প্রিপারেশন নিচ্ছ 2025 সালে ভর্তি পরীক্ষায়। তাদের জন্য আজকে পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়টা পড়াশোনা করতে চাই। তো এই অধ্যায় থেকে তুমি কীভাবে প্রিপারেশন নিবে বা এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কতটুকু, এটা একটা ছোট্ট অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে। এটা লক্ষ্য করে দেখো কি বলা হচ্ছে। টপিক নাম দেখো, পীড়ন, বিকৃতি, স্থিতিস্থাপকতা সংক্রান্ত। ঢাকা ইউনিভার্সিটিতে 3টা কোশ্চেন হচ্ছে, জেএসটিতে একটা কোশ্চেন হচ্ছে, জেইউতে একটা কোশ্চেন হচ্ছে, আরইউতে দেখছো আরইউ থেকে 7টা কোশ্চেন হচ্ছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেখো, এই মানে মাথায় রাখবা ব্যাপারটা যে আরইউ থেকে 7টা কোশ্চেন হচ্ছে এই 3টে টপিক থেকে। তার মানে এই 3টে টপিক আমরা খুব প্রো লেভেলের পড়াশোনা আজকে করে ফেলবো ইনশাল্লাহ। এখন দেখো, সবগুলো তো পড়ার দরকার নেই। সবগুলো কি পড়ার দরকার আছে? একদমই না। যেগুলো আসবে সেই জিনিসগুলো না পড়াশোনা করবো। হুতায় যেগুলো আসবে না, বইটার প্রিপারেশন আমি তোমাকে নেওয়াবো না। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ক্লাস করতে থাকো। আচ্ছা, এরপর দেখো, কাজ ও শক্তি সংক্রান্ত যে টপিকটা আছে সেই টপিক থেকে রাজশাহী ইউনিভার্সিটির জন্য কোনো কোশ্চেন হয় নাই, কিন্তু আরইউর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা। অর্থাৎ এই টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার রাজশাহী ইউনিভার্সিটিতে অনেক বেশি। বুঝতে পারছো? যেহেতু গতবার পড়ে না, তার মানে এবার কিন্তু এখান থেকে আসতে পারে। আরেকটা টপিক আছে পয়সনের অনুপাত। তোমরা খুব ভালো করে জানো যে শর্ট সিলেবাসে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিচ্ছে। তো শর্ট সিলেবাসে কিন্তু এই 3টে টপিক মানে পয়সনের অনুপাত পর্যন্ত পড়া ছিল। হ্যাঁ, কিছু থিওরি লাগবে, সেই থিওরিগুলো আমি তোমাদের আলাদা করে বলে দেবো ইনশাল্লাহ। এবার দেখো পয়সনের অনুপাত। তো পয়সনের অনুপাতটা খুব গুরুত্বপূর্ণ। তো এখান থেকে দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে কোনো কোশ্চেন হয় নাই, কিন্তু সিইউতে হয়েছিল। তো সেদিক থেকে চিন্তা করলে আমাদের এই সবগুলো টপিকে সুন্দর করে পড়া লাগবে। সো যেগুলো পড়া লাগবে না সেগুলো আমরা পড়াশোনা করবো না। তো তুমি এখান থেকে দেখতে পাচ্ছ যে মোট কোশ্চেন সিইউতে আসছে 3টা, আরইউতে আসছে 7টা। ঠিক আছে, জেইউতে আসছে কয়টা? একটা। জেএসটি মানে গুচ্ছতে আসছে হচ্ছে 2টা, আর ডিইউতে আসছে 6টা। তার মানে আমাদের এই 2টা টপিক খুব সুন্দর করে পড়া লাগবে। তো চলো আমরা পড়া শুরু করি। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায় থেকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে পড়াশোনা স্টার্ট করব সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। ঠিক আছে, স্থিতিস্থাপকতা থেকে আমাদের শুরু করতে হবে। কত যে রাশিমালা আছে সেগুলো আমাদের পড়াশোনা করা লাগবে। তো প্রথমে আমি যদি এটার কথা বলি, তোমাকে এটা খুব ভালো করে মাথায় রাখা লাগবে যে এটা হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে। কি বললাম ভাই? এটা হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে। এর ব্যাপারটা হচ্ছে যে ধর্মের কারণে আগের অবস্থায় ফিরে আসতে পারে, বস্তু আগের অবস্থায় ফিরে আসতে পারে। তো আমরা এখানে খুব ভালো করে বুঝতে পারতেছি স্থিতিস্থাপকতা হচ্ছে কঠিন বস্তুর ক্ষেত্রে ঘটবে, এবং ব্যাপারটা হচ্ছে যে ধর্মের কারণে বস্তু আগের অবস্থায় ফিরে আসতে পারে। অর্থাৎ আমি একটা বস্তুকে বল প্রয়োগ করতেছি, বল প্রয়োগ করার পরে বস্তুটা একটু বিকৃতি ঘটছে এবং সেটা কিন্তু আগের অবস্থায় ব্যাক আসতে পারতেছে, তাকে আমি বলছি স্থিতিস্থাপকতা। এখন আসো, যে বিষয়টা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে। এই কথাটা মাথায় রাখবা। হ্যাঁ, যে স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে পদার্থ তোমার হচ্ছে 3 প্রকার, একটু মাথায় রাখবা। তাহলে স্থিতিস্থাপকতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থ কয় প্রকার বললাম? পদার্থ হচ্ছে 3 প্রকার। ওকে, তো এখানে 3টা পাবা। হ্যাঁ, কয়টা পাবা বললাম? 3টা পাবা। তো দেখো আমি 3টা একটু মার্ক করে দিচ্ছি। এই বিষয়গুলো তোমাদের কিন্তু চলে আসতে পারে, যে উদাহরণগুলো আসতে পারে। ঠিক আছে, প্রথমে তো আমি তোমাকে যেটা শেখাতে চাই, নমনীয় বা প্লাস্টিক বস্তু। তাহলে কি বললাম? নমনীয় বা প্লাস্টিক, মাথায় রাখবা। তাহলে আমি কি বলতেছি যে স্থিতিস্থাপকতা ধর্মের উপর ভিত্তি করে পদার্থ কিন্তু 3 প্রকার। সেটা কি কি? এই পদার্থ হচ্ছে, একটা হচ্ছে নমনীয় বা প্লাস্টিক, একটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক, এবং আরেকটা পাবা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। আচ্ছা, এখন আসো এই জিনিসগুলো একটু আমরা ভালো করে পড়ি। আমি তোমাকে যেভাবে নোট করে দিচ্ছি তুমি খুব সুন্দর করে নোটগুলো করবা। সো নমনীয় বা প্লাস্টিক বস্তু কি? দেখো, এই ব্যাপারটা হচ্ছে তুমি যখন একটা বস্তুকে বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করার পরে না এই বস্তুটার হচ্ছে বিকৃতি ঘটবে, কিন্তু বিকৃতি ঘটার পরে এই বস্তুটার আগের অবস্থায় ফেরত আসতে পারবে না। তাহলে আমরা এখানে কি বলবো? আমরা এখানে বলবো হচ্ছে বিকৃতি ঘটবে। কথাটা বুঝো, বিকৃতি কিন্তু ঘটবে, ঠিক পারবে না, আগের অবস্থায় ফেরত আসতে পারবে না। তো সেটা কি? নমনীয় বা প্লাস্টিক বস্তু হচ্ছে প্লাস্টিক। হ্যাঁ, এর উদাহরণ হচ্ছে, ফার্স্ট অফ অল হচ্ছে তোমাকে মাথায় রাখা লাগবে, এর উদাহরণটা হচ্ছে প্লাস্টিক। তো প্লাস্টিক বস্তুকে তুমি যদি একটু আগুন জ্বালিয়ে দাও, সেটা কিন্তু একটু উনে যাবে। উনে যাওয়ার পরে সেটা কিন্তু তার আগের অবস্থায় কখনো ব্যাক হতে পারবে না। তার মানে বিকৃতি ঘটেছে, কিন্তু আগের অবস্থায় ব্যাক আসতে পারেনি। প্লাস্টিক হতে পারে, পুডিং হতে পারে, ঠিক আছে, পুডিং, বা হতে পারে হচ্ছে কেক। মানে পুডিংয়ের যে কেক আর কি, পুডিং কেক। সহজ কথায় আমরা একটা বলবো যে পুডিং কেক। আমরা যে পুডিংয়ের যে বিষয়গুলো দেখি, যে পুডিং, হ্যাঁ, পুডিং কেক, সে বিষয়গুলো। তো এই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার কি বলবো, নমনীয় বা প্লাস্টিক। অর্থাৎ এই জিনিসগুলোতে বিকৃতি ঘটবে। এখন একটা কেক বা পুডিং তুমি যদি কারো মুখে মারো, সেটা তো নষ্ট হয়ে যাবে, সেটা কিন্তু কখনো আর আগের অবস্থায় ফেরত আসতে পারবে না। এবার আসো পূর্ণ স্থিতিস্থাপক। দেখো, পৃথিবীতে কোনো বস্তু পূর্ণ স্থিতিস্থাপক না, কিন্তু যেটা মোটামুটি একদম
মানে ধরো আমি একটা বস্তুকে টানলাম, বিকৃতি ঘটলো, কিন্তু সেটা আগের অবস্থায় ফেরত চলে আসলো, এই মোটামুটি কাছাকাছি, সেখানে একটু হালকা গ্যাপ থাকবে, তো সেই হালকা গ্যাপটাকে আমরা ধরবো না। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক কারা? যে যাদেরকে আমি টানছি, বল প্রয়োগে বিকৃতি ঘটছে, কিন্তু সে আগের অবস্থায় ফেরত আসতে পারে। তাহলে সহজ কথা আমরা এখানে লিখবো যে আগের অবস্থায় ফেরত আসতে পারবে। আগের অবস্থায় ফেরত আসবে কারা কারা, এটা তোমাকে মাথায় রাখা লাগবে। আগের অবস্থায় যারা ফেরত আসবে তারা হচ্ছে কারা কারা। এটার প্রথম হচ্ছে যে তোমার আমরা বলতে পারি হচ্ছে স্প্রিং। হ্যাঁ, এখন দেখো এটাকে আবার কিন্তু মাথায় রাখা লাগবে, এটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকা লাগবে। তুমি এমন টানা টানছো সেটা কখনোই আসবে না। অর্থাৎ যেখান পর্যন্ত বস্তু স্থিতিস্থাপক হতে পারে সেই সীমার মধ্যে যখন একটা কাউকে টানলা, সেটা কিন্তু আবার ফেরত আসতে পারবে। স্প্রিং হতে পারে, আবার হতে পারে হচ্ছে রাবার। স্প্রিং হতে পারে, রাবার হতে পারে, বুঝতে পারছো? কিন্তু পৃথিবীতে কোনো বস্তুই কি বললাম পূর্ণ স্থিতিস্থাপক না। আর পূর্ণ দৃঢ় বস্তুর ব্যাপারটা কি? সো পূর্ণ দৃঢ় বস্তুর ব্যাপারটা হচ্ছে এই বস্তুটার না কোনো বিকৃতি ঘটবে না, এই বস্তুর না কোনো বিকৃতি ঘটবে না। এই জন্য আমি লাল কালি দিয়ে লিখতেছি, এর হচ্ছে কোনো বিকৃতি ঘটবে না, কারণ তুমি বিকৃতি ঘটাতে পারবে না, সরাসরি ভেঙে যাবে, বিকৃতি ঘটবে না। তাহলে উদাহরণটা কি হতে পারে? উদাহরণটা হতে পারে কাঁচ, ঠিক আছে, হতে পারে হচ্ছে ডায়মন্ড, কাঁচ হতে পারে হচ্ছে ডায়মন্ড। তো একটা আসে উদাহরণ, সেটা হচ্ছে আদর্শ পাথরের খণ্ড। আদর্শ পাথরের খণ্ড, এই কথাগুলো মনে রাখবা প্লিজ, ঠিক আছে? এগুলা বস্তু কখনো কি হতে পারে না, বিকৃতি ঘটতে পারে না। তুমি যদি একটা কাঁচকে ভেঙে দাও, সে মানে কাঁচকে ছেড়ে দাও, সেই কাঁচটা সরাসরি ভেঙে যাবে। যদি এখন ছেড়ে দাও তাহলে সরাসরি ভেঙে যাবে, কিন্তু আগের অবস্থা কখনো ফেরত আসবেও না এবং এর কোনো বিকৃতি হবেও না। তাহলে এই যে উদাহরণগুলো আমি এখানে যে জিনিসগুলো তোমাকে সুন্দর করে পড়ালাম, এই বিষয়গুলো কিন্তু উদাহরণের সাথে তুমি সুন্দর করে একটু প্লিজ মনে রাখবা যে স্থিতিস্থাপকতা মানে স্থিতিস্থাপক ধর্মের উপর ভিত্তি করে পদার্থকে আমরা তিনভাবে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কি, একটা নমনীয় প্লাস্টিক বস্তু, এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, এবং এটা হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। তো এই জিনিসগুলোর উদাহরণগুলো তোমার জানা লাগতে পারে। তাহলে মোটামুটিভাবে এটা হয়ে গেছে। এখন স্থিতিস্থাপক সম্পর্কিত রাশিমালার মধ্যে আমরা আছি। তো প্রথমেই আমরা যে রাশিমালাটা পড়লাম সেটা হচ্ছে পদার্থ। পদার্থ হলো 3 প্রকার। এখন আসো আরও কি কি গুরুত্বপূর্ণ আছে সেই জিনিসগুলো আমি একটু তোমাদের সুন্দর করে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি। তো এবার তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অসহ বল, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর বলের যে সর্বনিম্ন প্রয়োগে, ভালো করে বুঝবা, বলের যে সর্বনিম্ন প্রয়োগে কোনো কিছু ছেড়ে যায়। আচ্ছা, এখন দেখো এখানে আমরা একটা ছোট উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা একবার ক্লিয়ার হবে। ধরো তোমার হাতে একটা স্প্রিং আছে, ভালো করে বুঝো, তোমার হাতে আমি একটা স্প্রিং রাখছি, ধরো এটা তোমার হাতে একটা স্প্রিং রাখছি। তো এই স্প্রিংটাকে তুমি এখন না ইচ্ছা মতন টানতেছো, তুমি মনে করো ইচ্ছা মতন টানতেছো। এখন এই যে স্প্রিংটাকে তুমি যখন ইচ্ছা মতন টানবা, তোমার বোঝা লাগবে, ধরো এভাবে তুমি টানতেছো, ভালো করে এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটাকে টানতেছো। তো দেখো এই স্প্রিংটার এখানে তুমি কোনো প্রয়োগ করনি, 0 নিউটন বল। এবার তুমি না এই জায়গাতে যখন গেছো তখন এটা 10 নিউটন দিছো। তো 10 নিউটন দেওয়ার কারণে এটা আরেকটু প্রসারিত হয়েছে, তাহলে এই প্রসারিত হতে হতে এই পর্যন্ত চলে গেছে। এবার বস্তুটা কিন্তু ছেড়ে নেই, বস্তুটা কিন্তু ছেড়ে নেই। এরপরে তুমি আবার কি করছো, 20 নিউটন বল প্রয়োগ করছো। এবার যখন 20 নিউটন বল প্রয়োগ করছো, এটা কিন্তু আরও চলে গেছে। এইবার যখন তুমি ঠিক 21 নিউটন বল দিয়েছো, 21 নিউটন বল দিয়েছে, তখন বস্তুটা ছিঁড়ে গেছে। তার মানে তুমি 21 নিউটন বল দেওয়ার কারণে বস্তুটা ছিঁড়ছে। এখন তুমি যদি এখানে 40 নিউটন দিতা তারপরও ছিঁড়তো, কিন্তু এখানে অসহবল কোনটাই? অসহবলটা হচ্ছে 21 নিউটন। কারণ এখানে বলা আছে বলের যে সর্বনিম্ন প্রয়োগে, অর্থাৎ আমি একটা বস্তুকে টানতেছি, সর্বনিম্ন একদম সর্বনিম্ন যে বলটা সেটাই হচ্ছে আমার অসহবল। এখানে অন্য কোনো কিছু নিয়ে আসা যাবে না, মনে থাকবে? তাহলে বলের যে সর্বনিম্ন প্রয়োগে কোনো বস্তু ছিঁড়ে যাচ্ছে তাকে আমরা কি বলতেছি? অসহবল বলতেছি। এবার জানবো হচ্ছে স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে? বোঝাচ্ছে, দেখো স্থিতিস্থাপক সীমার ব্যাপারটা হচ্ছে যে বলের যে সীমা পর্যন্ত টানলে, হ্যাঁ, বলের যে সীমা পর্যন্ত টানলে বস্তুটি স্থিতিস্থাপক থাকে। এখন দেখো তুমি এমন টানা টানছো, যে তার সীমা লঙ্ঘন করে দিছো, সীমা লঙ্ঘন করা যাবে না। অর্থাৎ যেখান পর্যন্ত বলটা, যেখান পর্যন্ত বস্তুটা ফিরে আসতে পারে, এই যে ফিরে আসার যে প্রবণতা, এটা হচ্ছে স্থিতিস্থাপক বলা হয়ে থাকে। অর্থাৎ যখন একটা বস্তুকে তুমি টানতেছো তার কিন্তু একটা স্থিতিস্থাপক ধর্ম থাকে, ওই ধর্মটার বেশি লোভ করা, মানে ধর্মটা বেশি টেনে নেওয়া যাবে না। যেখান পর্যন্ত বস্তু ব্যাক করে আসতে পারে, ঠিক সেটাই হচ্ছে তার সীমা, মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা অসহবল কি, স্থিতিস্থাপক সীমা কি বুঝে গেছি। এবার আসো তাহলে আমাদের একটু অসহ পীড়নটা জানা লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আগে পীড়নটা জানা উচিত, তারপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে অসহ পীড়নে। তো পীড়নটা কি আসলে? দেখো পীড়ন আর চাপের মধ্যে কোনো তফাৎ নেই, বুঝতে পারছো? শুধু একটা পার্থক্য, পীড়ন এবং চাপ। এখন এই দুটা জিনিস তোমাকে আমি বুঝাবো। পীড়ন মানে হচ্ছে F/A এবং চাপ মানে হচ্ছে F/A। দেখো একক, খেয়াল করো, এখানে একক ক্ষেত্রফলের সাথে প্রযুক্ত বলের পরিবর্তনটাই হচ্ছে পীড়ন, বা একক ক্ষেত্রফলের সাথে প্রযুক্ত বলের যে পরিবর্তন সেটা হচ্ছে চাপ। কিন্তু পার্থক্যটা হচ্ছে পীড়নে তোমার বিকৃতি ঘটবে, এটা মনে রাখবা। পীড়নে কি বললাম?
পীড়নে বিকৃতি ঘটবেই, ঠিক আছে, কিন্তু চাপে বিকৃতি ঘটতেও পারে, নাও ঘটতে পারে। দেখো তাহলে কি বললাম যে পীড়নে কিন্তু বিকৃতি ঘটবে। হ্যাঁ, পীড়ন এখন দেখো এখানে এফ বাই এ মানে বল বাই ক্ষেত্রফলই হচ্ছে। তাহলে এখন যেহেতু আমরা অসহপীড়ন চিন্তা করতেছি, তাহলে অসহপীড়ন মানে তোমাকে চিন্তা করতে হবে যে অসহ বল। এই যে অসহ বলটা কিছুক্ষণ আগে বুঝলাম। হ্যাঁ, দেখো ক্ষেত্রফল তো আছে, তাহলে একক ক্ষেত্রফলের সাথে এবার কি, এবার বলটা হলো অসহ বল। তাহলে অসহ বলটা কি, অসহ বলটা হচ্ছে কি বলের যে সর্বনিম্ন প্রয়োগ, যার কারণে কোন বস্তুটা কি হচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, যার কারণে কোনো বস্তু ছিঁড়ে যাচ্ছে, এই কথাটা মনে রাখতে হবে। অসহ বল বা ক্ষেত্রফল সেটা বুঝে গেছো। তো পীড়নের এখন এককটা কি, পীড়নের এককটা অবশ্যই মাথায় রাখবা যে পীড়নের এককটা হচ্ছে চাপেরই একক, বুঝতে পারছো? পীড়নের এককের কোনো পার্থক্য নেই। তাহলে পীড়নের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, কথা বুঝছো? তাহলে নিউটন পার মিটার স্কয়ার এবং হচ্ছে যে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। তাহলে মোটামুটি অসহ পীড়নটাও বুঝে গিয়েছো। তাহলে অসহ পীড়ন কি, এমনি পীড়ন কি, ঠিক আছে, এবং হচ্ছে ব্যাপারগুলো কি। এখন আসো পীড়নের আবার প্রকারভেদ আছে 3 প্রকার। পীড়নের প্রকারভেদ আছে 3 প্রকার। এখন এই 3 প্রকার কি কি আসতেছে, তার আগে আরেকটা ছোট জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে বিকৃতি। এবারের কনসেপ্টটা হচ্ছে বিকৃতি আমাদের জানা লাগবে। এবারে যে একক মাত্রায় দৈর্ঘ্য আয়তনের যে পরিবর্তন, বুঝতে পারছো? আয়তনের যে পরিবর্তন করা হয় তাকে বিকৃতি বলা হয়, ঠিক আছে, বিকৃতি। এবং আরেকটা ছোট্ট জিনিস একটু জেনে নিলে হয়, সেটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। এই জিনিসটা একটু মাথায় রাখো, স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক ক্লান্তি। বারবার স্থিতিস্থাপক হতে চাই, এটা তার একটা ধর্ম। এখন তুমি একটা বস্তুকে বারবার এমন টানা টানছো, এমন টানা টানছো, এমন টানা টানছো, ও কিন্তু আগের মতো অবস্থায় বারবার যাইতে পারবে না। কথা কি বুঝতে পারছো? এখন তুমি বারবার একটা চেনকে বারবার টানতেছো, বারবার টানতেছো, বারবার টানতেছো, বা একটা জ্যাকেট আমরা ম্যাক্সিমাম জ্যাকেট পরি, যে চেনটা থাকে বারবার বারবার এমনি এমনি করে টানতে আসে, টানতে আসে, টানতে আসে, এটার সময় চেনটা কিন্তু ছিঁড়ে যাবে, কারণ তুমি তাকে ক্লান্ত করে ফেলেছো। তো সহজ ভাষায় এটার যে সংজ্ঞাটা হতে পারে সেটা একটু ভালো করে বুঝে নাও। তার স্থিতিস্থাপক সীমা পর্যন্ত বারবার টানলে, কি বললাম, বারবার টানলে ভুল না হয়, যে স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে একটা বস্তুকে তার স্থিতিস্থাপক সীমা পর্যন্ত বারবার টানলে তার স্থিতিস্থাপকতা ধর্ম লোপ পায়। বোঝা লাগবে, একটি বস্তুকে তার স্থিতিস্থাপক সীমা পর্যন্ত তুমি বারবার টানতেছো, বারবার টানলে তার স্থিতিস্থাপক ধর্মটা কিন্তু কীভাবে লোপ পাবে। তো এই বিষয়টা তোমাকে বোঝা লাগবে। হ্যাঁ, তাহলে এখন আসো আমাদের সবচেয়ে যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ এখানে দুটো টপিক আমরা পাবো, সেটা হচ্ছে একটা হচ্ছে পীড়ন এবং আরেকটা হচ্ছে বিকৃতি। তো ফার্স্ট অফ অল আমরা একটু পীড়ন দেখব। দেখো পীড়ন আমি কি বললাম, পীড়ন হচ্ছে 3 প্রকার। হ্যাঁ, এই অধ্যায়ের এখানে এই জিনিসগুলো খুব সুন্দর করে তোমাকে বোঝা লাগবে। পীড়ন হচ্ছে কিন্তু ভাইয়া 3 প্রকার। সো এই 3 প্রকার তোমাকে খুব ভালো মতন বোঝা লাগবে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন, মনে রাখবা। প্রথমটা কি বলছি, দৈর্ঘ্য পীড়ন বলছি, কথা বুঝছো? তারপরেটা হচ্ছে আয়তন পীড়ন, ক্রিন্তন বা মোচড়, আরও অনেক কয়েকটা নাম আছে, ক্রিন্তন বা মোচড়, ঠিক আছে। তোমার তো খুব সুন্দর করে বোঝা উচিত যে পীড়নের ব্যাপারটা কি। আসলে পীড়নের ব্যাপারটা হচ্ছে এফ বাই এ, কথাটা বোঝো। আয়তন পীড়ন সেটা যাই হোক না কেন, এফ বাই এ। ক্রিন্তন বা মোচড় পীড়ন সেটাও কি এফ বাই হচ্ছে এ। এবার আমি একটু দৈর্ঘ্য নিয়ে কথা বলতে চাই, যে দৈর্ঘ্য পীড়নের যে ব্যাপারটা হচ্ছে, এটা কিসের দৈর্ঘ্য তুমি। তো দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে দুইটা জিনিস নিয়ে কাজ হতে পারে। সো একটা হচ্ছে দেখো একটা আয়তাকার বস্তুর তুমি চিন্তা করতে পারো, এবং আরেকটা হচ্ছে সিলিন্ডার শেপ তুমি চিন্তা করতে পারো। আরেকটা কি বললাম, সিলিন্ডার শেপ, এই দুইটা বস্তু তুমি চিন্তা করতে পারো। তো সেক্ষেত্রে তুমি যদি এখন চিন্তা করো, তাহলে এখানে কি ঘটনা ঘটবে, এখানে কি ঘটনা ঘটবে, এখানে আমরা এফটাকে কনভার্ট করতে পারি, এফটাকে কনভার্ট করলে এমজি হতে পারে, আর এটাকে যদি কনভার্ট করি তাহলে পাই আর স্কয়ার হতে পারে। কেন? কারণ এটা দেখতে পাচ্ছ একটা সিলিন্ডার শেপের বস্তু। আচ্ছা, আরেকটা হতে পারে কি, যদি আয়তাকার বস্তু আছে তাহলে আয়তাকার বস্তুর ক্ষেত্রে তুমি হাইস্ট এখানে এমজি, এখানে বলতে পারো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তোমার এতটুকু কনভার্ট হতে পারে কোন ক্ষেত্রে, দৈর্ঘ্য পীড়নের ক্ষেত্রে। এবার আসে আয়তন। সো আয়তন পীড়নটা কার ক্ষেত্রে, আয়তন পীড়নটা হচ্ছে একটা গোলাকার বস্তুর ক্ষেত্রে। কি বললাম, একটা গোলাকার বস্তুর ক্ষেত্রে। তাহলে এফকে ভাঙলে হ্যাঁ এমজি হতে পারে, কিন্তু একে ভাঙলে হচ্ছে 4 পাই আর স্কয়ার হতে পারে। তাহলে একটা গোলাকার বস্তু কেমন হয় তুমি তো বুঝতে পারছো, এটা একটা গোলাকার বস্তু। সেই গোলাকার বস্তুর জন্য এটা। হ্যাঁ, এখন যদি কেউ ঘনক আকারে থাকে তাহলে আবার কেমন হতে পারে, সেটাও একটু চেঞ্জ হতে পারে। মানে দেখো কি হতে পারে, তুমি এখানে সেমভাবে কনভার্ট করো, এটা তো আর চেঞ্জ হবে না, এফ বাই এ। এফকে ভাঙলে তুমি এমজি করবা 6 গুণ বাহু স্কয়ার, এতটুকু হতে পারে। হ্যাঁ, এবার আসো ক্রিন্তন বা মোচড় পীড়নটা কি। দেখো ক্রিন্তন বা মোচড় পীড়নটা হচ্ছে, তো দেখো এখানে যে ঘটনা, ধরো আমরা একটা বইগুলো আমরা দেখি যে বইটা কেমন থাকে, ধরো এইভাবে থাকে। তো দেখো এই বইটা কিন্তু যখন তুমি কিনছো তখন কিন্তু ফার্স্ট অফ অল এরকম থাকে। তো দেখো এবার কি হয়েছে, একটু হালকা একটু চেঞ্জ হয়েছে।
তার মানে আমরা এখানে কি বলতে পারি, আমরা বলতে পারি এই বস্তুটার আকারের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আকারের পরিবর্তন হয়েছে, ভালো করে বুঝো, আকারের পরিবর্তন হয়েছে। হ্যাঁ, কিন্তু আয়তনের কি পরিবর্তন হয়েছে? না, কিন্তু আয়তনের পরিবর্তন হয় নাই। তাহলে একটা আকারের পরিবর্তন হয়েছে কিন্তু এখানে আয়তনের পরিবর্তন হয়নি। তাহলে এখন এখানে তুমি যে বলটা ব্যবহার করবে না, এখানে না কোনো কিছু মানে ইয়ে করা লাগে না, চেঞ্জ করতে হয় না। সো কৃন্তন পীড়নে ম্যাক্সিমাম যে কাজটা করতে হয়, যেহেতু এটা একটা পীড়ন, সো এখানে তুমি যে বলটা ব্যবহার করবে সেটা এফটাই রাখবা, এখানে এটা রাখবা। তো এটাকে আসলে কি বলা হয়? স্পর্শক বল বলা হয়। এই এফটাকে আসলে বলা হয় স্পর্শক বল। কারণ দেখো একটা জায়গা থেকে জাস্ট একটু কি হয়েছে, তার আকারের পরিবর্তন হয়েছে কিন্তু আয়তনের পরিবর্তন হয় নাই, এটা কিন্তু মাথায় রাখবা। ওকে, তো এখানে যে বলটা থাকে সেই বলটার নাম হয় হচ্ছে স্পর্শক বল, বুঝতে পেরেছ? আর এটা হচ্ছে কি বলতো, ওই স্পর্শক তলের ক্ষেত্রফল, এটা হচ্ছে স্পর্শক তলের ক্ষেত্রফল। সো এই জিনিসটা তোমাদের সুন্দর মতন বোঝা উচিত। তাহলে একটা হচ্ছে স্পর্শক বল এবং একটা হচ্ছে স্পর্শক তলের ক্ষেত্রফল। তাহলে পীড়ন মোটামুটি 3 প্রকার এবং এই 3 প্রকার কিভাবে তুমি কোথায় কনভার্ট করবে সে ব্যাপারটা বুঝে গেছো। তাহলে এখন আসো বিকৃতিও হচ্ছে 3 প্রকার। যে বিকৃতি হচ্ছে 3 প্রকার, হচ্ছে আয়তন, সো 1টা 2টা এবং হচ্ছে 3টা, এবং এই 3টা সুন্দর করে আমরা একটু দেখবো। নাম্বার 1 হচ্ছে একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, হচ্ছে আয়তন বিকৃতি, যে জিনিসগুলো একটু জানতে হবে আর কিচ্ছু না। এবং আরেকটা হচ্ছে কি বলতো, কৃন্তন বা মোচড়, সহজে বলি, এত মানে ভুলভাল মানে বকে লাভ নেই। দৈর্ঘ্য বিকৃতির ব্যাপারটা কি ছোট্ট করে বলি। দেখো দৈর্ঘ্য বিকৃতির ব্যাপারটা হচ্ছে কি জানো তো, ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটা মনে রাখা সবচেয়ে সহজ, তুমি অন্য ওয়েতে মনে করতে যাবাই না। ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটা মানে কি? এটা মানে হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, এটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য। আর এটা হচ্ছে কি জানো তো, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। আচ্ছা, বিষয়টা কেমন হলো? ধরো এইটা মনে করো একটা তামার তার, তো সেটাকে কি করছো তুমি, টেনে একটু লম্বা করে ফেলছো, তুমি টেনে লম্বা করে ফেলছো। দেখো কতটুকু বাড়ছে, এই যে এতটুকু, এখান থেকে কিন্তু বাড়ছে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, বাড়ছে এখান থেকে, এই যে এতটুকু, তো এতটুকু বাড়ছে। এই যে এতটুকু বাড়ছে, ছিল কতটুকু, আগে থেকে যেটা থাকবে সেটা হচ্ছে এল, মানে সেটা আদি, সেটা হচ্ছে আদি। তুমি টেনে লম্বা করছো কতটুকু, এই যে এতটুকু। তো এই এতটুকু যেটা পরিবর্তিত হয়েছে সেটা হচ্ছে ছোটদের এল। আচ্ছা, ব্যাপারটা আরও ভালো করে বলি। ধরো তোমার কাছে আছে 30 টাকা, ঠিক আছে? কয় টাকা? 30 টাকা। সকালবেলা তুমি তোমার আব্বার পকেট থেকে 2 টাকা মেরে দিছো বা 3 টাকা মেরে দিছো, তাহলে তোমার এখন 33 টাকা। তো 33 টাকা কি তোমার হচ্ছে পরিবর্তিত টাকা? না, এখানে 3 টাকাটা হচ্ছে পরিবর্তিত টাকা, কারণ তোমার কাছে আগে ছিল হচ্ছে 30, তুমি সেটা চুরি করে তোমার হয়েছে 33। তাহলে 33 থেকে যদি 30কে বাদ দাও, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো 3। এই যে 3, এই 3 টাকাটাই হচ্ছে পরিবর্তিত। তার মানে একটা বস্তুকে যদি আমরা 10 মিটার থেকে টেনে লম্বা করে 10.2 মিটার করে ফেলি, তাহলে এখানে বাড়ছে কতটুকু? 0.2 বাড়ছে। বাড়ছে কতটুকু? 0.2। বুঝতে পারছো? তাহলে যেটা হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য সেটাকে আমরা ছোট হাতের এল বলবো। বুঝতে পারলা? তো সহজ আমরা যেটাকে এভাবে বলতাম না, দেখো আরও ভালো করে বুঝতে পারতাম। তো প্রথমে যেটা এল আই আছে এটাকে আমরা L1 বললাম, আর পরবর্তী যেটা আনছি সেটাকে L2 বললাম। ঠিক আছে, ভালো করে বুঝো। তাহলে L1 থেকে তুমি টেনে পরিবর্তন করেছো ডেল এল, অবশ্যই, কারণ তার মধ্যে পরিবর্তন হয়েছে। অতএব একক দৈর্ঘ্যে তুমি কি বলতা? একক দৈর্ঘ্যে তুমি বলতা ডেল এল, আর এটাকে বলতে L1। ডেল এল মানে কি? L2 মাইনাস L1, আর নিচে L1। তাহলে L2 মাইনাস L1 মানে কি? এদের মধ্যে পরিবর্তিত অংশ। এদের মধ্যে পরিবর্তিত অংশ কি হাজার অনেক তফাৎ না, তো যতটুকু আসে। তো এই ছোট জিনিসকে একবারে আমরা বলতে পারি ছোট হাতের এল বাই বড় হাতের এল, এটা মনে রাখলে হবে। দৈর্ঘ্য বিকৃতি, হ্যাঁ। আর মনে রাখবা বিকৃতির কোনো একক নাই। কেন একক নাই? কারণ দেখো এটার একক মিটার, এটার একক মিটার, কেটে গেল। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল বলা হয়ে থাকে। তাহলে এখন দেখো আয়তন বিকৃতিটা তো সহজেই বুঝবা ইনশাল্লাহ। আয়তন বিকৃতি একটা গোলক, হ্যাঁ, আয়তন বিকৃতি কিন্তু একটা গোলক। তো চলো আমরা এখানে একটা গোলক আঁকাই, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। এখন এই গোলককে তুমি যদি চারিপাশ থেকে সুন্দর করে চাপ প্রয়োগ করো, ধরো তুমি কি করছো, চাপ প্রয়োগ করছো, এদিকটা চাপ প্রয়োগ করছো, এদিকে চাপ প্রয়োগ করছো। তো চাপ প্রয়োগ করলে এটা কি ছোট থাকবে? মানে এটা কি বড় থাকবে? না, এটা তখন ছোট হয়ে যাবে। তাহলে আগে থেকে যে পজিশনটা ছিল সেই পজিশনটা ভালো করে বোঝো। আগে থেকে যেই পজিশনটা ছিল, হ্যাঁ, সেটাকে আমরা বলবো VI, মানে হচ্ছে আই মানে ইনিশিয়াল, আর যেটা এখন চেঞ্জ হয়ে গেল সেটা হচ্ছে VF। এখন এই দুইজনের মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে সেটাই হচ্ছে আমার আয়তন বিকৃতি। তাহলে আমরা এত ঝামেলা যাব না রে ভাই, আমরা আয়তন বিকৃতিকে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি বলবো। আয়তন বিকৃতি খুব ভালো করে বোঝার চেষ্টা করো, ছোট হাতের ভি ভাগ বড় হাতের ভি। তো ছোট হাতের ভি মানে হচ্ছে কি? পরিবর্তিত আয়তন। কি বললাম?
পরিবর্তিত আয়তন। কথা বুঝতে পারছো? আচ্ছা, আর এটা কি বলবা? এটা বলবা হচ্ছে আদি আয়তন। হ্যাঁ, এত ঝামেলা যাওয়ার দরকার নেই। আচ্ছা, এবার আসো লাস্টেরটা। সো লাস্টেরটা কি বলো তো? লাস্টেরটা ব্যাপারটা হচ্ছে গিয়ে কৃন্তন। কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি বা মোচড় বিকৃতি, আরও কয়েকটা নাম আছে। হ্যাঁ, এরপর হচ্ছে দৃঢ়তার বিকৃতি। আচ্ছা, আগে এই পর্যন্ত বুঝি। সো কৃন্তন আর মোচড় যে বিকৃতির ব্যাপারটা হচ্ছে, ধরো আমাদের এখানে একটা বই রাখা আছে, এটা মনে করো একটা বইয়ের শেপ, এটা মনে করো একটা বইয়ের শেপ, এভাবে আছে। পরবর্তীতে সে বইটা আস্তে আস্তে হেলে যাবে। যখন সে হেলে যাবে তখন ব্যাপারটা এরকম হয়ে গেছে, দেখো এরকম হয়ে গেছে, এরকম হয়ে গেছে, এই যে দেখো এবার এরকম হয়ে গেছে। তো আমরা যখন একটা বই কিনে এরকম সোজা থাকে, একটা মোটা বইকে আস্তে 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 সে কিন্তু হেলে যায়। তাহলে এখন তুমি চিন্তা করে দেখো তো, এটা কিসের পরিবর্তন হয়েছে? আয়তনের না আকারের? ওর আয়তনটা কি চেঞ্জ হবে? কখনোই না। হ্যাঁ, তার আকারের পরিবর্তন হয়েছে। সে আগে একটু স্ট্রং ছিল, এবার একটু হেলে গিয়েছে। তো এখন যখন সে এখান থেকে হেলে গিয়েছে, দেখো এখানে একটা কিন্তু কোণ উৎপন্ন হয়ে গেছে। তাহলে থেটার অপোজিটে তুমি দেখতে পাচ্ছ যেটা সবসময় লম্ব, তাহলে এটাকে আমরা লম্ব হিসেবে কল্পনা করব, আর এটাকে অলওয়েজ কি ভূমি হিসেবে কল্পনা করব। তো দেখো কৃন্তন বিকৃতি বা মোচড় বিকৃতি দুইভাবে হতে পারে, তাহলে মাথায় রাখবা। তাহলে এটা যদি থেটা চিন্তা করো, এটা যদি লম্ব, এটা যদি ভূমি, তাহলে ট্যান থিটা, এটা মনে রাখবা, ট্যান থিটা। এই যে দেখো ট্যান থিটা, লম্বকে এখানে এল নট বলা হয়, আর এটাকে ডেল এক্স বলা হয়। বুঝতে পারছো? বৃত্তচাপ আর ব্যাসার্ধ। তাহলে এখন দেখো এখানে আমরা কি বলবো, এখানে লম্বর নাম দিছি এল নট, ঠিক আছে, আর এটার নাম হচ্ছে ডেল এক্স বলছি। তাহলে ট্যান থিটা মানে এল নট বাই ডেল এক্স, এটাও হতে পারে। অথবা অথবা তুমি সহজে মনে রাখবা যে দেখো যদি তোমার হচ্ছে কৃন্তন বিকৃতি তোমার থেকে জানতে চাই, সেখানে কোণের কোনো ব্যাপার স্যাপার নাই। দুইটা ঘটনা ঘটতে পারে। কৃন্তন বিকৃতি মানে তুমি সহজে যেটা বুঝবা, ব্যাসের পরিবর্তন। তাহলে ছোট হাতের ডি ভাগ বড় হাতের ডি, ছোট হাতের ডি এর পরিবর্তন বলবা হচ্ছে পরিবর্তিত ব্যাস। কি বললাম? পরিবর্তিত ব্যাস। এবং এটাকে কি বলবা? এটাকে বলবা হচ্ছে আদি ব্যাস। মনে থাকবে? আচ্ছা দেখো, বিকৃতি মানে এখানে সে নিজে একটা কোণ। তাহলে এই যে থিটা, এই থিটা মানে আসলে ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে তুমি কি বলবা? এল নট বাই ডেল এক্স। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এখন দেখো এখানে লম্বকে আমি এল নট ধরছি, ভূমিকে আমি ডেল এক্স ধরছি, বা এটা মানে তুমি সরাসরি বলতে পারো যে ছোট হাতের ডি ভাগ বড় হাতের ডি। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কৃন্তন বিকৃতি মানে ছোট হাতের ডি ভাগ বড় হাতের মানে ডিও হতে পারে, বা থিটা মানে ট্যান থিটা, আর এই ট্যান থিটা মানে এল নট বাই ডেল এক্স। এল নট মানে এখানে লম্ব, আর ডেল এক্স মানে এখানে ভূমি বোঝানো হয়েছে। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়েছে। তো এখানে দুই রকমের হতে পারে। এখন এই দুইটা সংমিশ্রণে আমাদের রবার্ট হুকের সূত্র। সো রবার্ট হুকের সূত্রতে আমরা যদি চলে আসি, এইখানে আমাদের যে কাহিনীগুলো চলে আসবে সেটা হচ্ছে গুণাঙ্ক। সো গুণাঙ্ক আবার তিনটা, এই গুণাঙ্কের ব্যাপারটা আমাদের খুব ভালো করে বোঝা লাগবে। হুকের সূত্র, তো হুকের সূত্র থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে গুণাঙ্ক বের করবো আমরা। আসলে এখান থেকে কি বের করবো? গুণাঙ্ক। সো গুণাঙ্ক তিনটা মাথায় রাখবা। গুণাঙ্ক কয়টা? তিনটা। পীড়ন, ঠিক আছে, প্রপোর্শনাল বিকৃতি, পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। তার মানে কি এখানে ব্যাপারটা বোঝাইছে, তার মানে তুমি একটা বস্তুকে তুমি যত পীড়ন দিবা তার বিকৃতি ঘটবে। এখন এই পীড়ন আর বিকৃতি যদি আমরা এখান থেকে বের করতে চাই, তাহলে এখানে কিন্তু একটা ধ্রুবক চলে আসবে। এই ধ্রুবকের নামই হচ্ছে গুণাঙ্ক, এবং এই গুণাঙ্ক আবার তিনটা। সো এই জায়গাটা তোমাকে খুব ভালো করে বোঝা লাগবে। আচ্ছা দেখো, এখানে যদি আমি এখন তোমাকে জাস্ট কনভার্টটা দেখাই, তাহলে ব্যাপারটা কি হয়ে আছে বলো তো? এটা তো দুটো গুণ হয়ে আছে, তাই না? তাহলে পীড়ন বা বিকৃতি বলবা, ওকে। আচ্ছা, পীড়ন বা বিকৃতি যখন বললা, তখন কিন্তু দেখো এটাকে উঠাই দিলে একটা ধ্রুবক। সো এখানে কিন্তু একটা ধ্রুবক চলে আসতেছে। এই ধ্রুবকটা হচ্ছে যার পরিচয় হচ্ছে আমরা বলছি গুণাঙ্ক। এই ধ্রুবকটা হচ্ছে কি বললাম? গুণাঙ্ক। ভালো করে বুঝবা। তাহলে এখানে এই ধ্রুবকটার পরিচয় হচ্ছে গুণাঙ্ক। এখন এই ধ্রুবক বা এই গুণাঙ্ক, হ্যাঁ, তিনটা। খুব ভালো করে তোমাকে বোঝা লাগবে। তাহলে এই গুণাঙ্ক আবার কয়টা? তিনটা। তাহলে পীড়ন আর বিকৃতির সাথে যদি এখন আমরা ধ্রুবকটা নিয়ে আসি, তাহলে এখানে আমরা তিনটা রকমের। তাহলে আমরা আগে ছোট করে গুণাঙ্কটাকে দেখে নিই যে আসলে এই যে ধ্রুবক যে গুণাঙ্ক, সেই গুণাঙ্ক হচ্ছে কয়টা। তাহলে এই গুণাঙ্ক হচ্ছে তিনটা। ভাইয়া প্লিজ নোট ইট, যে এই গুণাঙ্ক হচ্ছে তিনটা। ওকে, তিনটা মাথায় রাখবা, খুব ভালো করে রাখবা। ওকে, তো চলো এই গুণাঙ্ক যে তিনটা, কি কি গুণাঙ্ক? ফার্স্ট অফ অল তুমি হুকের সূত্রে এখানে তিনটা করে গুণাঙ্ক পাবা। তো ফার্স্ট যে গুণাঙ্কটা আমরা পাবো, সেই গুণাঙ্কের নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। কি গুণাঙ্ক ভাইয়া? এই গুণাঙ্কের নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ভালো করে বুঝো। আচ্ছা, স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, স্থিতিস্থাপকের নাম কয়েকটা আছে, বা বলতে পারো দৈর্ঘ্য, ঠিক আছে, বা তুমি বলতে পারো কি জানো তো? তুমি বলতে পারো হচ্ছে ইয়ং। আচ্ছা,
আচ্ছা, এবার এটা হচ্ছে প্রকাশটা আমরা একটু দেখব যে এটার প্রকাশ, এটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। প্রকাশ হচ্ছে ওয়াই দ্বারা, কি দ্বারা? ওয়াই দ্বারা। আচ্ছা, এবার এর এককটা কি? হ্যাঁ, এর এককটা হচ্ছে ভাইয়া নিউটন মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এবার এই বিজ্ঞানীর নাম কি? যে এই যে গুণাঙ্কটা এখানে কোন বিজ্ঞানী নিয়ে আসলো? এই বিজ্ঞানীর নাম হচ্ছে ইয়ং মডুলাস। কি বললাম? ইয়ং মডুলাস, মনে থাকবে? ওকে, এই কারণে এটাকে প্রকাশ করি আমরা ওয়াই দ্বারা। এরপরে তুমি আরেকটা কি গুণাঙ্ক পাবা? তুমি আরেকটা গুণাঙ্ক পাবা, সেই গুণাঙ্কর নাম হচ্ছে আয়তন গুণাঙ্ক। আরেকটা গুণাঙ্কর নাম হচ্ছে আয়তন গুণাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, এই আয়তন গুণাঙ্ককে প্রকাশ করা হয় ভাইয়া বি বা কে দ্বারা। ঠিক আছে, তো গুণাঙ্ক যেহেতু একক একই হবে, নিউটন পার মিটার স্কয়ার, এবং এই বিজ্ঞানীর নাম হচ্ছে বাল্ক। তাহলে এটা ইংলিশে লিখি BULK, বাল্ক, বা বাংলাতে লেখা যায় বাল্ক। এরপরে গুণাঙ্ক নাম হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক বা মোচড়, যেটা আমরা তখন পড়ে আসলাম, বা ক্রিন্তন, কোনো সমস্যা নেই, ক্রিন্তন, মোচড়, দৃঢ়তার গুণাঙ্ক। হ্যাঁ, আচ্ছা, একে প্রকাশ করা হয় কি দ্বারা? ছোট হাতের এন বা বড় হাতের জি দ্বারা। এককটা কি? নিউটন পার মিটার স্কয়ার, এবং এই বিজ্ঞানীর নাম হচ্ছে শিয়ার, SHEAR। ফেসবুকের কিন্তু শেয়ার মনে করো না। হ্যাঁ, এই চার্টটা তোমার খুব ভালো করে জানা লাগবে। তাহলে এখানে দেখো এই যে গুণাঙ্ক, ওই গুণাঙ্কটা কিন্তু একা নয়। এই গুণাঙ্ক কয়টা? এই গুণাঙ্ক হচ্ছে তিনটা। একটা হচ্ছে স্থিতিস্থাপক বা দৈর্ঘ্য গুণাঙ্ক বা ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক। দেখো প্রত্যেকজনকে প্রকাশ করতে হবে কি করে, এবং হচ্ছে তার এককটা কি, এবং কোন বিজ্ঞানী আবিষ্কার করেছে, এই বিজ্ঞানীর অবদান বা কোন বিজ্ঞানীর নাম কত আছে। খুব সুন্দর করে তোমাকে চার্টটা আমি করে দিলাম। এটা খুব ভালো করে তুমি স্ক্রিনশট দিয়ে মানে তুমি তোমার ক্যালকুলেশনটা করে নিতে পারো। তাহলে এখন আমরা একটা একটা করে দেখব। প্রথমে স্থিতিস্থাপকের জন্য দেখব, আয়তনের জন্য দেখব, এরপর দৃঢ়তা বা মোচড় গুণাঙ্কের জন্য দেখব। চলো কাহিনীগুলো কি দেখে ফেলি। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দৈর্ঘ্য গুণাঙ্ক আমরা প্রথমে পড়তেছি কি? দৈর্ঘ্য বা ইয়ং, দৈর্ঘ্য বা ইয়ং মডুলাসের গুণাঙ্ক সূত্র যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, পীড়ন প্রপোর্শনাল বিকৃতি। তো পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, তাহলে আমরা এখানে একটু দেখি যে এইখানে কি হতে পারে। তাহলে পীড়ন আর বিকৃতিরা কি? এরা হচ্ছে মোটামুটি গুণ অবস্থায় আছে। তাহলে এখানে আমরা কি ভাগ করে দিব? তাহলে পীড়ন, ঠিক আছে, বাই বিকৃতি। ওকে, এবার এইখানে যদি আমি এটাকে উঠায় দিই পীড়ন বাই বিকৃতি, তাহলে এটাকে একটা কি দেখো প্রপোর্শন উঠে গেলে একটা ধ্রুবক চলে আসে। সে এই ধ্রুবকটাই হচ্ছে কি? গুণাঙ্ক। সে কি গুণাঙ্ক? এই গুণাঙ্ক। কারণ আমি তো তোমাকে এখন একটা একটা করে পড়াচ্ছি। এখানে মোট গুণাঙ্ক কয়টা পরিচয় ছিল? মোট গুণাঙ্কর পরিচয় ছিল তিনটা, বাট আমি এখানে একটা একটা করে পড়াচ্ছি। তাহলে এবার এখানে যেই ধ্রুবকটা আসবে সেটা হচ্ছে ওয়াই। তাহলে এটা শুধুমাত্র দৈর্ঘ্য নিয়ে কাজ করবো, অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে পারবো না, যেহেতু শুধু দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি। তাহলে এখন ওয়াই, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, পীড়ন মানে কি? এফ বাই এ। আর বিকৃতি মানে হচ্ছে এখানে কোন বিকৃতি? দৈর্ঘ্য বিকৃতি, ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে এখন তুমি এটা একটু উল্টা উল্টি করে দাও, ঠিক আছে? তাহলে এফ এল যদি এটার সাথে এটা গুণ হয় আর এটার সাথে এটা হয়, এই পর্যন্ত কি শেষ? না, এখন দেখো এটা কতটুকু কনভার্ট হতে পারে। এই কনভার্সেশনগুলো তোমাকে খুব ভালো করে মাথায় রাখা লাগবে। এফকে ভাঙলে MGL হতে পারে, আর একে ভাঙলে পাই আর স্কোয়ার এল হতে পারে, অথবা MGL এখানে পাই আর স্কোয়ার না যাচ্ছে LBL মানে কি বলতো? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা মাথায় রাখো, এল আর এল এর সাথে আবার এক করে ফেলো না। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে পরিবর্তিত। এই ছোট ত্রিল মানে হচ্ছে পরিবর্তিত। হ্যাঁ, তাহলে এই সবগুলোই কার সূত্র? এই সবগুলোই হচ্ছে আমার দৈর্ঘ্য বা ইয়ং মডুলাস সম্পর্কিত। ঠিক আছে, আচ্ছা, এখানে এটা দেখতে একটু হালকা অড লাগতেছে, তো আমি সেটাকে এ লিখে দিই। হ্যাঁ, দৈর্ঘ্য আর প্রস্থ AB, এখানে দৈর্ঘ্য প্রস্থ বোঝাইছে, দৈর্ঘ্য প্রস্থ বোঝাইছে। তাহলে এটা হচ্ছে কোনটার জন্য? ইয়ং মডুলাসের জন্য। ইয়ং মডুলাসের জন্য এই সূত্রগুলো তোমার কাছে আসতে পারে। তাহলে পীড়ন বা বিকৃতি, আচ্ছা দেখো এরকম হইতে পারে কিন্তু সরাসরি ইয়ং মানে কিন্তু তুমি পীড়নের মান তোমার দেওয়া থাকতে পারে, ভাই দেওয়া থাকতে পারে না? তাহলে পীড়ন আবার বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতির মান তোমার সরাসরি দেওয়া থাকতে পারে, তাহলে তুমি এভাবে অঙ্কটা করতেই পারো। কিন্তু যদি অঙ্ক তোমার একটু কনভার্সেশন থাকে, তোমাকে একটু বেগ পাওয়া লাগবে, তখন তুমি এভাবে চিন্তা করবা। তাহলে এটা কোন বিকৃতি পড়লা? এটা পড়লা হচ্ছে সরি, এটা হচ্ছে কোন মডুলাস পড়লা? ইয়ং মডুলাস পড়লা। এবং হচ্ছে এটা কি গুণাঙ্ক? এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে এবার কি পড়া উচিত তোমার? আয়তন। দেখো আয়তন গুণাঙ্ক, তো নাম দিতে হবে গুণাঙ্ক। তাহলে এই আয়তন গুণাঙ্ক আমি তাহলে এগুলো তো সবই একটা একটা করে, এটার জন্য আমার সেম ওয়েতে পীড়নের সাথে বিকৃতির সম্পর্কটা দেখতে হবে। তাহলে এখানে আমরা দেখতেছি পীড়নের সাথে কি সম্পর্ক? পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, ঠিক আছে?
আচ্ছা, তাহলে এবার এখানে যে কনস্ট্যান্টটা আসবে, যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, এখানে যে প্রপোর্শনালটা আসবে সেটা হচ্ছে কে বা বি। কে বা বি, কারণ এখানে আমরা কি পড়তেছি, আয়তন গুণাঙ্ক পড়তেছি। তাহলে এখন কেমন হবে কাহিনীটা, কে। পীড়নটা কিন্তু চেঞ্জ হবে না, এফ বাই এ, বুঝলা, কিন্তু বিকৃতি চেঞ্জ হবে। সেটা কি বিকৃতি এখানে বলো তো? এখানে বিকৃতিটা হচ্ছে আয়তন। তাহলে ছোট হাতের ভি ভাগ বড় হাতের ভি। তাহলে এবার যদি আমরা একটু উল্টাপাল্টা করে দিই, তাহলে কে মানে আমরা বলবো এফ ভি, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। এই দেখো এফ ভি, আর এটার সাথে এ ছোট হাতের ভি। আচ্ছা, এখন তুমি খেয়াল করে দেখো, তুমি কিন্তু চাইলেই এফ বাই এ মানে পি মানে কিন্তু এফ বাই এ, এটা তুমি জানো, রাইট? তাহলে এফ বাই এ মানে এখন আমরা বলতে পারি পি, তাহলে পি ভি ভাগ ছোট হাতের ভি। আবার তুমি চাইলে এফকে ভেঙে দিতে পারো এম জি ভি, আর একে ভাঙলো হচ্ছে 4 পাই আর স্কোয়ার ছোট হাতের ভি। ঠিক আছে? তাহলে এখন তুমি এখানে মাথায় রাখতে হবে যে কে মানে হচ্ছে একটা হচ্ছে এফ ভি এ ভি, এটা একটা। আচ্ছা, এরপরে হচ্ছে পিভি, এটা একটা, এবং আরেকটা হচ্ছে কি এম জি ভি, আরেকটা হচ্ছে কি 4 পাই আর স্কোয়ার ছোট হাতের ভি। এই সবগুলোই কার সূত্র ভাই? সবগুলোই হচ্ছে আয়তন গুণাঙ্ক। দেখো, এই গুণাঙ্ক থেকে কিন্তু রাশিয়ান ইউনিভার্সিটির প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। মাথায় রাখো, এখান থেকে বিগত দিনে 60টা প্রশ্ন হয়েছে। তো এবার যদি আমরা এটা কিন্তু নাও চিন্তা করি, কোনো সমস্যা নেই, তো পরেরগুলো আমাদের দেখতে হবে। তো এই জিনিসটা খুব ভালো করে দেখো। ক্লিয়ার হয়েছে? কনভার্টগুলো বুঝতে পারছো? তাহলে এই কনভার্টগুলো যদি বুঝে যাও, তাহলে এবার আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে কি বলতো, কৃন্তন বা দৃঢ়তার, তুমি যেটাই বলো না কেন, বা মোচড়, তুমি যেটাই চিন্তা করো না কেন, এই যে গুণাঙ্ক। তাহলে এখানে আবার সেম, হ্যাঁ, এখনকার তোমাকে বোঝানো লাগবে। তাহলে এটা কি সেমভাবে এখন তুমি নাম দিবা এন বা বড় হাতের জি, তো এটা ছোট হাতের এন দিয়ে ইউজ করা হয়, এন। তাহলে পীড়ন, এটা বুঝতে পারতেছে যে পীড়ন বা বিকৃতি হতে চলেছে। এখন দেখো এটা কোন বিকৃতি, ভালো করে বুঝবা। এখন ভাই, এখানে অঙ্ক তুমি দুই ভাবে আসতে পারে। যদি সেখানে সরাসরি বিকৃতির জন্য কোণ দেওয়া থাকে, তোমাকে আর চিন্তা করার কোনো দরকার নেই। মানে হচ্ছে এফ বাই এফ, আর বিকৃতি মানে সরাসরি থিটা। তাহলে এর নিচে কি মনে মনে তো 1 আছে নাকি? তাহলে 1-এর সাথে এফ গুণ করলে কি হয়? এফ হয়। আর এখানে বলবা এ থিটা। তাহলে এন মানে হচ্ছে এফ বাই এ থিটা। এইটা একটা। এখন যদি কোন রিলেট না থাকে, তাহলে এখন তুমি কি চিন্তা করবা? তুমি চিন্তা করবা ঠিক এইভাবে যে পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, আর এই বিকৃতি বলবা হচ্ছে ছোট হাতের ডি ভাগ বড় হাতের ডি, মানে হচ্ছে কি ব্যাসের যে পরিবর্তনটা। তাহলে এখন তুমি কি চিন্তা করতেছো? তাহলে এখন হবে এফ ডি, আর এটা হবে কি এ ডি। এই যে দেখো, এইটাও তুমি একটা সূত্র পেয়ে গেছো। এখানে তুমি এফকে ভাঙলে না, সেম করে তুমি এমজি করতে পারো, কোনো সমস্যা নেই। এফকে ভাঙলে যে ভাইয়া প্লিজ ইয়ং এর গুণাঙ্কটা রপ্ত করো ভালো করে। ইয়ং এর গুণাঙ্ক, তো চলো দেখি কি টাইপের কোশ্চেন আসছে ইয়ং এর গুণাঙ্ক থেকে, আমরা একটু ভালো করে দেখবো। ওকে, তো দেখো এই অঙ্কটা খেয়াল করে দেখো। সিইউ মানে এটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, বাট এই টাইপের অঙ্কগুলো বেশি আসে। একটি বস্তু দৈর্ঘ্য বিকৃতি, কিন্তু এই দেখো দৈর্ঘ্য বিকৃতি মানে কি, ছোট হাতের এল বাই বড় হাতের এল, একবারে ভুল করো না। তাহলে 15 গুণ হচ্ছে 10^5, ঠিক আছে, এটা দেওয়া আছে। এবং পীড়ন মানে কি? পীড়ন মানে হচ্ছে সরাসরি এফ বাই এ, ঠিক আছে না? তাহলে এফ বাই এ কত দেওয়া আছে? 30 গুণ হচ্ছে 10⁶ নিউটন পার মিটার স্কোয়ার। কথা বুঝছো? তাহলে এর ইয়ং এর গুণাঙ্ক কত? বাহ, মাশাআল্লাহ। তাহলে ইয়ং এর গুণাঙ্ক মানে ওয়াই। তো ওয়াই মানে কি? পীড়ন বাই বিকৃতি। তাহলে আমরা এখানে সরাসরি পীড়ন বাই বিকৃতি, যেহেতু মানটা দেওয়া আছে, সো আমাদের জন্য এত কষ্ট হইলই না। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি পীড়নের মানটা বসাই দিই। তাহলে পীড়নের মানটা বসা দিলে হয়ে যাবে। পীড়নের মানটা কত? পীড়নের মানটা হচ্ছে 30 গুণ 10⁶। আচ্ছা, আর বিকৃতি হচ্ছে 15, ঠিক আছে, গুণ 10⁻5। তাহলে এখন চলো কাটাকাটি করে দিই। তাহলে দেখো 15 দুগুণ হচ্ছে যে 30। আচ্ছা, এবার দেখো 10 এখানে বেজ মিলে গেছে, তাহলে এটা তো হচ্ছে মাইনাস, তাহলে উপরে উঠলে কি হয়ে যাবে প্লাস। তাহলে এখানে 5 আর 6 কত? 5 আর 6 হচ্ছে দিকে তোমার 11। তাহলে 2 গুণ 10⁻11, এবং এটা তো তুমি জানোই, হ্যাঁ, নিউটন পার মিটার স্কয়ার। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি যে ইয়ং এর কিন্তু গুণাঙ্ক ফিক্সড মান আছে, তাছাড়া কোনো গুণাঙ্কের কোনো ফিক্সড মান নেই। তাহলে ইয়ং এর গুণাঙ্কের মানটা হচ্ছে এটা, যে 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। এটাই বারবার হওয়া লাগবে ইয়ং এর গুণাঙ্কটা। তাহলে এটা হচ্ছে ফিক্সড, এটা কিন্তু কনস্ট্যান্ট, মাথায় রেখো।
হ্যাঁ, কিন্তু অন্য অন্য কোনো গুণাঙ্কে তুমি কোনো রকমের কোনো মান পাবা না, ঠিক আছে। আচ্ছা চলো তো পরবর্তী কোশ্চেনে চলে যাই। আচ্ছা তাহলে আমরা এখান থেকে বুঝে গেছি। আচ্ছা এইবারের কোশ্চেনটা কি বলতেছে, এইবারের কোশ্চেনটা বলছে একটি তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক 2 গুণ 10⁻11, হ্যাঁ এটা তো চেঞ্জ হবে না, নিউটন পার মিটার স্কয়ার। তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত। তাহলে এবার তোমার থেকে প্রযুক্ত পীড়ন জানতে চাইছে। তাহলে প্রযুক্ত পীড়ন মানে হচ্ছে F/A, ভালো করে বোঝো, তোমার থেকে এটা জানতে চাইছে। এখন দেখো তারের উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক, তাহলে ওয়াই এর মানটা দেওয়া আছে, ওয়াই এর মানটা হচ্ছে 2 গুণ, ভালো করে বুঝবা, 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার, কথা বুঝছো। তাহলে এখন দেখো কি বলছে, দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে। তো যখনই কোনো একটা পার্সেন্ট দিয়ে অঙ্ক চলে আসবে তখন সুন্দর করে চিন্তা করে নিবা যে পার্সেন্ট থাকলে ছোট হাতের এল যেহেতু 15% বৃদ্ধি করছে, মানে এটা হচ্ছে পরিবর্তিত, ছোট হাতের এলকে তুমি 15 ধরবা আর আদিকে তুমি 100 ধরবা, বাস তোমার খেলা হয়ে যাবে। তাহলে এখন থেকে তোমাকে F/A বের করতে বলছে। তাহলে এখন আমাদের সূত্র হচ্ছে ওয়াই মানে হচ্ছে আমরা জানি FL, আমি একবারে লিখে দিলাম, হ্যাঁ ওই যে পীড়নময় বিকৃতি যেটা তোমাদের শিখালাম। তো এখান থেকে আমার টার্গেটটা হচ্ছে আমার F/A এপারে নাও। তাহলে বাম পাশে যদি আমি F/Aটাকে এপারে পার করতে চাই, যে F/A, তাহলে তুমি বুঝতেই পারতেছো এখানে চলে যাবে হচ্ছে ওয়াই, ঠিক আছে। আর এই যে ছোট হাতের এলটা উপরে চলে যাবে আর বড় হাতের এলটা নিচে চলে আসবে। তো হোয়াট এবার আসুক, এবার ওয়াই এর মানটা হচ্ছে 2 গুণ 10⁻11, ওকে। আর ছোট হাতের এল এর মানটা আমি তোমাকে বলেছি 15, আর এটার মানটা হচ্ছে 100, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এবার তুমি দেখো 15 আর গুণ 2 করো, তাহলে কত হয় 30। তাহলে এটা যদি আমরা একটু হাতে ক্যালকুলেশন করি, দেখো হাতে যদি ক্যালকুলেশন করতেছি তাহলে 30, 15 30, 30 গুণ 10⁻11। আচ্ছা আর নিচে কত আছে, নিচে আছে হচ্ছে আমার 100। আচ্ছা তাহলে এখন দেখো এই শূন্য আর এই শূন্যটা কাটা, তাহলে এখানে যেহেতু 10 আছে তার মানে এখন এই যে এই একের পরে শূন্য আছে কয়টা, একটা, তার মানে এর পাওয়ার হচ্ছে 1। তাহলে এটা তো প্লাস, উপরে গেলে কি হবে মাইনাস, ভালো করে বুঝো, এটা তো ভাগ আছে। আচ্ছা কিন্তু এখানে এখানে এখন আমি এই যে 10টাকে 1 ধরে নিচ্ছি, মানে যেহেতু শূন্য, তাহলে এখানে তো এটা তো হচ্ছে প্লাস, তাহলে উপরে উঠলে কি হবে মাইনাস, তাহলে এখানে আমি ধরে নিব যে 1 আছে, তাহলে এটা হচ্ছে 11, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমি এখন কি বলতে পারি 3 গুণ 10⁻10, অবশ্যই যেহেতু পীড়ন একক হচ্ছে, হ্যাঁ পীড়ন একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার। দেখো এটা কিন্তু আমাদের অঙ্ক অ্যান্সার হয়ে গেল। সো এইটা যদি বুঝতে পারো, দেখো পরবর্তী অঙ্কটা খুব সুন্দর মতন বুঝতে পারবা, যেটা RUC ইউনিটে কিন্তু অলরেডি আসছে। ওয়াইয়ের মান দেওয়া আছে, গুণাগবিষ্ট পদার্থের একটি তারের দৈর্ঘ্য স্থিতিস্থাপক সীমার 5%। এবার বলছে 5%, আবারও সেম, তাহলে আমি এত চিন্তা করতে যাব না, ওই একই অঙ্ক F/A, ঠিক আছে। তো তাহলে এখানে ওয়াই থাকবে আর এখানে একটা ছোট হাতের এল থাকবে আর এখানে বড় হাতের এল থাকবে, তাহলে ওয়াইয়ের মান হচ্ছে 2 গুণ 10⁻11। আচ্ছা আর ছোট হাতের এল এর মানটাকে আমি 5 ধরতে হবে, কারণ কি ট্রিক্সটা বলে দিলাম, যখন পার্সেন্ট আকারে থাকবে সেটাকে তুমি ছোট হাতের 5 ধরবা আর বড় হাতের এলকে তুমি কি ধরবা 100 ধরবা, ওকে। এবার নিচে এটা আসো, নিচে এটা চিন্তা করো 100, ওকে। তাহলে এবার তুমি আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করো, সেম প্রসেস অ্যাপ্লাই করো। তাহলে 50 আর এখানে কত, এখানে সরি এখানে 5 আর এখানে 2, তাহলে এখানে কত বলবা 10, তাহলে 10 গুণ হচ্ছে 10⁻11 আর নিচে চলে আসো 100, ঠিক আছে। আচ্ছা তাহলে এই টাকাটা তাহলে 10-এর জন্য ওর পাওয়ার এখন 1 হিসেবে বিবেচিত হবে, তাহলে এখানে 1 আর এটা তো প্লাস আছে না, প্লাস 1 আছে, উপরে উঠলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 1 গুণ 10⁻10, অবশ্যই নিউটন পার মিটার স্কয়ার। দিস ইজ দ্য আনসার, কথা বুঝছো। তাহলে এই ছিল আমাদের মোটামুটি পীড়ন সংক্রান্ত ব্যাপার স্যাপার। তো এখন আমাদের আরেকবার দেখা লাগবে যে একটা তারের প্রসারণ করতে কতটুকু কৃতকাজ হয়, সেই জিনিসটা আমরা দেখে নিব, তাহলে মোটামুটি হয়ে যাবে। তারের প্রসারণে কৃতকাজ স্থিতিশক্তি বা তার নাম দিবা হচ্ছে বিভব শক্তি, তার নাম কি দিবা বিভব শক্তি, মনে থাকবে। তাহলে একটা তারকে যদি আমরা টানি তাহলে এর প্রসারণে যে কৃতকাজ হবে তা সেটাই হচ্ছে বিভব শক্তি। আচ্ছা দেখো এটা না, এটা কিভাবে আসছে জানো তো, এটা হচ্ছে গিয়ে তোমার প্রতিপাদন করে আসছে, হ্যাঁ। তো সেটা কি আমি দেখাবো, পরিবর্তনশীল বল ছিল। সো পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ মানে কি, যোগাযোগকরণ। তো আমি জাস্ট একটু ছোট্ট করে বলতেছি, FDL আমরা এই প্রসেসে করি, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, এইভাবে থাকে, কারণ এখানে একটা তার থাকে সেটাকে টানি আমরা 0 থেকে L পর্যন্ত, তো এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট। তো এইটা করে আমরা সূত্র কোনটা পাই জানো, W মানে হচ্ছে হাফ YAL স্কয়ার বাই হচ্ছে L, এইটা হচ্ছে কৃতকাজের সূত্র।
একটা তারকে প্রসারণ করার জন্য তুমি যখন তোমাকে বলবে কৃতকাজ বা স্থিতিশক্তি বের করো, ভালো করে বুঝো কি বললাম, কৃতকাজ বা স্থিতিশক্তি, কেউ আবার ভুল করে বসে থেকো না, স্থিতিশক্তি বা সঞ্চিত শক্তি যেটা বলুক না কেন একই কথা। সঞ্চিত শক্তি বলতে পারে, স্থিতিশক্তি বলতে পারে, তোমাকে যেটাই বলুক না কেন সঞ্চিত শক্তি বা স্থিতিশক্তি মানে তুমি বুঝে নিবা যে সেটা হচ্ছে ডাব্লু, বা এটাকে তুমি ইপিও বলতে পারো। হ্যাঁ, সো এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন দেখো এই সূত্র একটু কনভার্টটা দেখি তো আর কোনো রকম হইতে পারে কিনা। তাহলে ডাব্লু মানে আমরা অলরেডি পাইছি হাফ, এখানে পেয়েছি ওয়াই, এখানে পেয়েছি এ, এল কিন্তু এখানে দুইটা আছে, তাহলে আমি ডাবল লিখলাম, এখানে এল লিখলাম। এবার তুমি খেয়াল করে দেখো যে ওয়াই মানে হাফ ওয়াই এ এল বাই এল মানে কিন্তু এফ, আর এটা মানে এল। প্রশ্ন ভাইয়া এইটা মানে আপনি এফ কই থেকে পেলেন? আচ্ছা, কই থেকে পেলাম না বলো তো, এই জিনিসটা একটু দেখাই। যে প্রথম যে সূত্র শিখালাম, কি শিখাইছিলাম? এফ এল এবং হচ্ছে এল, মনে পড়তেছে? এখন দেখো আড়াআড়ি গুণ করে দাও তো, আড়াআড়ি গুণ করে দিলে এফ এল, এটা বলবা ওয়াই এ এল। এখন যদি আমি এখান থেকে এফ বের করতে চাই তাহলে ওয়াই এ এল বাই হচ্ছে এল। এই যে দেখো, তাহলে আমি দেখো এটাকে বলতে পারি না যে ওয়াই এ এল বাই এল মানে হচ্ছে, এখন কি বলবো, হাফ এফ এল। এই যে দেখো, এই হলো বিষয়। তাহলে এই কাজের সূত্র শুধু এটা না, এটাও হতে পারে। কিন্তু এখন যদি তোমাকে বলে একক আয়তনে স্থিতিশক্তি, সাপোজ তোমাকে বলছে একক আয়তনে, ভালো করে বুঝবা। এবার কি বলছে ভাইয়া? একক আয়তনে স্থিতিশক্তি। তো একক আয়তনে স্থিতিশক্তি মানে কি, তোমাকে তো আগে সেটা বোঝা লাগবে যে একক আয়তন স্থিতিশক্তির কথা আমাকে কেন বলা হলো। দেখো একক আয়তন স্থিতিশক্তি হচ্ছে ভি মানে এল, কথাটা বুঝো। তাহলে এখন এই যে সূত্র কি দেখতে পাচ্ছ, ডাব্লু মানে হচ্ছে হাফ এফ এল, এটাকে না আমরা এখন এটা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাকে যদি এখন আমরা ভাগ করে দিই, দেখো তো কেমন হয় দেখতে, আমি তোমাকে বলি। হ্যাঁ, তো একক আয়তন স্থিতিশক্তিকে ইউ বলবা, ইউ দ্বারাই সবচেয়ে বেশি প্রকাশ করা হয়ে থাকে। তাহলে এখন দেখো এখানে আছে এফ এল বাই টু, তাহলে এটাকে আবার এল দিয়ে ভাগ দেবো। তাহলে এটাকে এখন যদি আমরা এল দ্বারা ভাগ দিই, এফ এল এখানে ভাগ দিলাম হচ্ছে টু এ এল, তাহলে দেখো তো কেমন হয় ব্যাপারটা। আচ্ছা, এই দুইটাকে আমি একটু হাফ লিখতে পারি এভাবে, এপের নিচে একে নিয়ে আসতে পারি, আর ছোটাতের এলের নিচে বড়তের নিয়ে আসে। এখন দেখো তো কেমন হলো, হাফ, এটা মানে পীড়ন আর এটা মানে দৈর্ঘ্য বিকৃতি মানে বিকৃতি। তাহলে হাফ গুণ পীড়ন গুণ বিকৃতি, হাফ গুণ পীড়ন মানে বিকৃতি, এইটা মানে তুমি অবশ্যই বুঝবা একক আয়তনের সঞ্চিত শক্তি, যেটাকে ইউ বলা হয়, সরি ডাব্লু না, ইউ দিয়ে প্রকাশ করবা। তাহলে একক আয়তনে স্থিতিশক্তি। আচ্ছা, তাহলে এখানে মোট কয়টা সূত্র পেলাম ভালো করে বুঝো। তোমাকে যদি বলে ডাব্লু বা ইপি বের করতে, হ্যাঁ, তাহলে এখানে কি পাবা, হাফ, এখানে পাবা ওয়াই, এখানে এ, এখানে পাবা এল স্কোয়ার, আর এখানে পাবা বড় হাতের এল। এটা গেল এক নাম্বার কথা, বুঝো। নাম্বার টু, এটাকে আবার একটু মডিফাই করা যায়, হাফ এফ এল বলা যায়। আচ্ছা, যদি কোনো সময় অঙ্কের সুবিধার্থে, এখন যদি তোমাকে বলে একক আয়তন স্থিতিশক্তি, সেটাকে ইউ বলা যায়। ইউ যদি আমরা বলি সেই সূত্র হবে হাফ, সেখানে হবে পীড়ন, ভালো করে বুঝো, আর গুণ হবে হচ্ছে বিকৃতি। সেটা কি বিকৃতি? অবশ্যই দৈর্ঘ্য বিকৃতি। সো এই তিনটা পোর্শন থেকে রাজশাহী ভার্সিটিতে প্রশ্ন আসার একটা দারুণ সম্ভাবনা। কেন বলে দিচ্ছি, কারণ দেখো আগের যে টপিকগুলো করলা সেই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম ইয়ংয়ের গুণাঙ্ক থেকে প্রশ্ন আসছে, ইয়ংয়ের গুণাঙ্ক থেকে আসছে। তাহলে এই সূত্রগুলো দিয়ে চলো দেখি কেমন ম্যাথ আসছে, আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। কি কি টাইপের ম্যাথ আসতে পারে সেই ম্যাথটা আমরা একটা সমাধান করব। 2.5 মিটার দীর্ঘ একটি ইস্পাতের সুষম তারের ভর 16 গ্রাম। ওকে, তাহলে দেখি এখানে কি কি আছে। এখানে আছে হচ্ছে আমার এম, হ্যাঁ, তাহলে এম এর মান আছে যে তোমার হচ্ছে 16 গ্রাম। আচ্ছা, সেটা থাকুক। আচ্ছা, এবং ঘনত্ব, ঘনত্ব মানে হচ্ছে রো, তাহলে রো মানে দেওয়া আছে হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব। আচ্ছা, ভালো কথা। এবং এফ এর মান দেওয়া আছে হচ্ছে 80 নিউটন মানে 80 নিউটন। বলে টান দিলে তারটির দৈর্ঘ্য প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ মানে বাড়ছে, তার মানে ছোট হাতের এল মানে হচ্ছে 1.2 মিলিমিটার, সরি। তাহলে এটাকে আমরা মিটার করে নেব, 1.2 গুণ 10⁻³ অবশ্যই তোমরা এটা জানো, এত মিটার। আচ্ছা, সঞ্চিত শক্তি কত, মানে হয় ডাব্লু বা ইপি। সঞ্চিত শক্তি মানে তো জানো ডাব্লু বা ইপি, এটা হোয়াট। এখন তুমি চিন্তা করো তো, তোমার কাছে সূত্র আছে ডাব্লু মানে, ঠিক আছে, হাফ ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এটা, আর না হলে হচ্ছে হাফ এফ এল। তো তুমি এর মধ্যে কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবা? দেখো এই অঙ্কটা একটা কনফিউশন অঙ্ক, তোমাকে এই অঙ্কটার মধ্যে এতগুলো দিয়ে রাখছে, দেখো এই 16 গ্রাম, এটার কোনো কাজ নাই, এটার কোনো কাজ নাই। তাহলে এখন যদি এফ এল আর ডাব্লু থাকে তাহলে কোনটার কাজ আছে? এটারও কাজ নাই। তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে ডাব্লু বা ইউ, তুমি ডাব্লু বা ইপি তুমি যেটা বলো কোনো সমস্যা নাই, হাফ এফ এল, কথা বুঝছো? তাহলে হাফ, এফ এর মান কত? 80, আর এল এর মান 1.2 গুণ 10⁻³ কিন্তু 3। তাহলে একটু কাটাকাটি করে দিই,
আচ্ছা এইটা কেটে দিলাম, এটা কাটলে হচ্ছে 40। তাহলে এখন থাকে 40 গুণ হচ্ছে 1.2 গুণ 10 ইনভার্স 3। ভালো করে বুঝো, হবে 40, ঠিক আছে, ভালো করে দেখো, 40 গুণ হচ্ছে 1.2, তাই না, 2 এখানে 0, তাহলে 4 দুগুণ হচ্ছে কত, 4 দুগুণ হচ্ছে 8। ভালো করে বুঝো। আচ্ছা তাহলে এখানে ইয়ে দাও, তাহলে 1 শূন্য হচ্ছে কত, 0, আর 4 একে 4, তাহলে এখানে কত আসতেছে 480। তো 480 লিখবা না, যেহেতু এখানে পয়েন্ট আছে কোথায়, মাঝখানে, অবশ্যই একটা ইয়ে। তাহলে বুঝে গেছে যে 4.8। তাহলে 4.8 তার সাথে এখানে কি অবশ্যই একটা কমে যাবে, তাহলে 10 ইনভার্স 2 হবে হাতে ক্যালকুলেশন করলে। বাস এত জুল, দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা তো চলো তার পরের অঙ্কে চলে যাই। তো দেখো এই ম্যাথটা কি বলতেছে, এই ম্যাথটা আমরা একটু দেখবো, তাহলে মোটামুটি বুঝে যাবো যে 5 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারে 100 কেজি ভর চাপালে দৈর্ঘ্য 0.3 মিলিমিটার প্রসারিত হয়, তারটির সঞ্চিত শক্তি কত? আচ্ছা সঞ্চিত শক্তি মানে কি, আমরা ইপি মানে আমরা কিন্তু সূত্র খুব ভালো করে জানি, যেখানে সরাসরি আমরা কি জানি, একটা হচ্ছে যে তোমার হাফ, হ্যাঁ, ওয়াই এ এল স্কোয়ার বাই হচ্ছে এল, টু থাকবে নিচে, এটা একটা জানি। আর না হলে আমরা সরাসরি কি বলে দেবো, ইপি বা ডাব্লিউ যেটা বলি না কেন, হাফ এফ এল। কথা বুঝছো? এখন দেখো এটা কোনটা কি কি আছে আমরা একটু দেখি, অবশ্যই এই দুইটার মধ্যে পড়বে, সবচেয়ে বেশি ম্যাথ কিন্তু এখান থেকে আসতেছে। তাহলে এখন তুমি চিন্তা করো যে 5 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার ব্যাস, ঠিক আছে, এত, তাহলে 0.3 প্রসারিত করছো, তাহলে প্রসারিত মানে এটাকে আমরা কি বলবো, এল, হ্যাঁ। তাহলে এল যদি চিন্তা করি তাহলে 0.3 মিলিমিটার, তাহলে এটাকে কি করবা, 0.3 গুণ 10 ইনভার্স 3 হচ্ছে মিটার, ঠিক আছে। আচ্ছা এবার তুমি লক্ষ্য করে দেখো, এখানে যেহেতু তোমার হচ্ছে যে ভর দেওয়া আছে কত, 100 কেজি, তাহলে এফ কে ভাঙলে হয় হচ্ছে এমজি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে এখানে আর এফ এর কোনো দরকার নাই, তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলবো, এফ কে ভাঙলে হয় এমজি, এটা হচ্ছে এল, তার মানে কি এমজি এল বাই 2, এই সূত্র দিয়ে অঙ্ক করলেই তোমার হয়ে যাবে। এখন এই টাইপের অঙ্কগুলো করার জন্য তোমার হাতে ক্যালকুলেশন জানা লাগবে। হাতের ক্যালকুলেশনের উপরে যে কটা ম্যাথ যেভাবে আসতে পারে রাজশাহী ইউনিভার্সিটির, আমি একটা প্লেলিস্ট করে আপলোড দিয়ে দেবো খুব দ্রুতই, তখন তোমরা এই সব অঙ্কগুলো কীভাবে হাতে ক্যালকুলেশন করবা আশা করি কোনো সমস্যার কথা একদমই থাকবে না। কনসেপ্টটা একটু পড়ার চেষ্টা করি, পরবর্তী কনসেপ্ট যেখান থেকে কোশ্চেন আসবে সেটা হচ্ছে পয়সনের অনুপাত। তো এই কনসেপ্টটা পড়লেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য এই অধ্যায় থেকে একটা প্রিপারেশন তোমার হয়ে যাবে। আমি আসলে যেগুলো আসবে আমি তোমাকে সেগুলো পড়াচ্ছি, হুদায় আমি তোমাকে আরও অনেক, দেখো এই অধ্যায় কিন্তু আরও অনেক কঠিন কঠিন কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা কিন্তু আমি পড়াচ্ছি না, সেগুলো দরকার নেই। আচ্ছা তো প্রকাশ, দেখো পয়সনের অনুপাতকে প্রকাশ করবা তুমি কি দ্বারা, অবশ্যই একটা হচ্ছে সিগমা দ্বারা, এবং এটার সূত্র হচ্ছে কি জানো, মাইনাস পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এইটা কিন্তু কেউ ভুল করো না, পার্শ্ব বিকৃতি বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, কথাটা বুঝবা, হ্যাঁ। তো এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি এখানে মাইনাস কেন দিলেন, ঠিক আছে, দেখো আসল সূত্র কিন্তু অবশ্যই সবসময়ের জন্য মাইনাস থাকে, এখন মাইনাসটা পরে প্লাস হয়ে যায় কেন, আমি একটু তোমাকে বলি। দেখো এই যে পার্শ্ব বিকৃতি সেটাকে আমরা কি বলি, পার্শ্ব, এখানে মাইনাস থাকো, পার্শ্ব বিকৃতিকে ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, আর দৈর্ঘ্য বিকৃতিকে ছোট হাতের এল বাই বড় হাতের এল, হ্যাঁ। এখন তুমি খেয়াল করো যখন, আচ্ছা আমি এখানে একটা চিত্র দিয়ে আঁকাই, পয়সনের অনুপাতটা ব্যাপারটা বুঝবা। দেখো এটা হচ্ছে একটা সিলিন্ডার, মনে করো একটা বস্তু, তো এই বস্তুটাকে এখন তুমি কি করবে, টানতেছো, তো টানলে এটা কি হবে, এটা লম্বা হবে, যখন লম্বা হবে তখন বিষয়টা কেমন দাঁড়াবে, বিষয়টা দাঁড়াবে কিন্তু এরকম, কথাটা বোঝো। তাহলে দেখো ছিল মোটা হয়ে গেল চিকন, ছিল খাটো হয়ে গেল লম্বা, তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা রিপ্রেজেন্ট করতে পারি, দেখো এই সাইডটাকে আমরা চিন্তা করবো আগে, এই যে মোটা সাইডটা, তাহলে এটার সাইড যে বিকৃতি করলো এটা ডিআই, সেটা চিকন হয়ে এখন সেটাকে আমরা নাম দেবো হচ্ছে ডিএফ, ঠিক আছে। ডিআই মানে কি, ব্যাসের আদি, আর ডিএফ মানে একদম শেষটা। আর এই যে এখান থেকে এই পর্যন্ত তুমি লম্বা হিসেবে কল্পনা করো, তো এটাকে আমরা নাম দেবো হচ্ছে এলআই, যখন আমি টানছি তখন হয়ে গেছে এলএফ, তার মানে কি দেখো দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে এবং কি হয়েছে, ব্যাসের পরিবর্তন হয়েছে। তো দেখো তো যদি একটা বাড়ে আর একটা কমে গেছে না, একটা বাড়লে কিন্তু আরেকটা ঠিকই কমে গেছে, তাহলে একটা যদি বাড়লে প্লাস, কমলে মাইনাস, কথাটা বুঝো। তাহলে এখানে ঘটনাটা কি ঘটছে, আমরা চিন্তা করলাম যে এইটা দেখো এটা কিন্তু কমছে, এটা কমছে, তাহলে এই যে কমে গেছে মানে মাইনাস, আর এটা কিন্তু বাড়ছে তাহলে এটা হচ্ছে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কিন্তু আবার ভালো করে বুঝো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে আবার কি প্লাস, দ্যাটস ওয়াই সামনে তখন আর এই মাইনাসটা থাকে না, তখন আমরা সরাসরি সূত্রটা লিখে পাবে ডি বাই ডি অ্যান্ড ছোটো হাতের এল বাই হচ্ছে বড় হাতের এল, দ্যাটস ওয়াই সূত্রটা তখন আমরা এইভাবে বলি যে ডিএল এবং হচ্ছে ডিএল, তুমি আর কখনো এখানে মাইনাস দেখতে পাও না। কিন্তু মনে রাখো একটা কথা আমি তোমাদের বলতে চাই, যদি এরকম কখনো হইতো যে দুই অংশ একসাথে বাড়তেছে, ধরো যখন দুটি অংশ একসাথে বাড়ে, এই কথাটা একটু ভালো করে মিলা নাও, দুটি অংশ
একই সাথে বাড়লে, হ্যাঁ একই সাথে বাড়লে, বা আরেকটা কথা মনে রাখবে, এটা 1 নাম্বার আর 2 নাম্বার, বা দুটি অংশ একই সাথে কমলে, ভালো করে মনে রেখো, একটা বাড়তেছে এবং আরেকটা কি একই সাথে কমছে, একই সাথে কমছে। যদি দুটি অংশ একই সাথে বাড়ে বা দুটি অংশ একই সাথে কমে, তাহলে কিন্তু সূত্র এখানে তুমি আলটিমেটলি মাইনাস পাবে। দেখো কেমন, সাপোজ তোমার ব্যাপারটা এরকম হয়েছে যে তুমি সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এরকম যে সূত্রটা ছিল আগে মাইনাস, এটা ছিল হচ্ছে পার্শ্ব বিকৃতি ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, আর এটা ছিল ছোট হাতের এল বাই বড় হাতের এল। এবার কি হয়েছে একটু ভালো করে বুঝো, এবার এটা বাড়ছে এবং এটাও বাড়ছে, যদি একসাথে দুটো বেড়ে যায় তাহলে প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাস আবার মাইনাস, আবার ইমাজিন ড্যাট সূত্রে মাইনাস, দেখো ডি বাই ডি এইটা মনে করো কমছে তাহলে মাইনাস, ছোট হাতের এল বাই বড় হাতের এল এটাও মনে করো কমছে তাহলে এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কিন্তু আলটিমেটলি মাইনাস। আমার কথা কি বুঝতে পারছো? তার মানে এখানে তোমার একটা জিনিস সবসময় মনে রাখা জরুরি, সবসময় একটা জিনিস মনে রাখা জরুরি, যদি এই দুটা পয়েন্ট খুব ভালো করে মনে রাখো, যদি দুটি অংশ একই সাথে বাড়ে বা দুটি অংশ একই সাথে কমে তাহলে কিন্তু সূত্রের মাইনাস হবে। হ্যাঁ মানে আলটিমেটলি সূত্রটা আমাদের এখানে কি দাঁড়ালো, সূত্রটা আমাদের এখানে দাঁড়ালো যে পয়সনের অনুপাত, হ্যাঁ যে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা আমরা সরাসরি কখন বলতে পারবো, কখন বলতে পারবো, তখন যখন একটা বাড়তেছে আর একটা কমতেছে, কথাটা বুঝো। কিন্তু আলটিমেটলি যদি এরকম হয় যে দুটাই বাড়ছে বা দুটাই ধরো দুটাই প্লাস, ধরো দুটাই প্লাস, তখন কিন্তু অরিজিনালি সূত্রের সামনে মাইনাস এসে হাজির হয়ে যাবে। সো এই জিনিসটা প্লিজ কেউ ভুল করিও না, মনে থাকবে একটা পার্শ্ব একটা হচ্ছে দৈর্ঘ্য। আমরা যে ম্যাথগুলো সলভ করবো এই দুটো জিনিস সবসময় মাথায় রাখবো, যে একটা বাড়তেছে আর একটা কমতেছে, বা একটা কমতে আর একটা বাড়তেছে কিনা, কথা বুঝছো? তো চলো আমরা একটু ম্যাথ দেখি এই বিষয়গুলো, হ্যাঁ এখান থেকে সরাসরি ম্যাথ আসবে, আসলে ছোটো 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 ম্যাথ আসবে। আরেকটা কথা বলি, পয়সনের অনুপাতের কিন্তু কোনো একক নেই, সো এই জিনিসটা কিন্তু ভুলে যেও না যে পয়সনের অনুপাতের কোনো একক নেই। সো এই কথাগুলো তোমাকে খুব সুন্দর করে মাথায় রাখা লাগবে, পয়সনের অনুপাতের কোনো একক নেই, ঠিক আছে, একক নেই। সো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে পয়সা অনুপাতের কোনো একক নেই, তো এগুলো কিন্তু কোশ্চেন মাঝে মধ্যে দিয়ে দেয়। আচ্ছা তো চলো দেখি একটু ম্যাথগুলো সলভ করে আমরা পারি কিনা। তো খেয়াল করো ম্যাথটা কি বলতেছে, বলতেছে একটি 1 মিটার তারের ব্যাসার্ধ 0.5, হ্যাঁ ওই তারে বল প্রয়োগ করলে 0.02 দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু ব্যাসার্ধ 0.05 কমে যায়, পয়সনের অনুপাত কত? তো তুমি খেয়াল করছো এখানে কিন্তু 1 মিটার তার, তাহলে দেখো এখানে একটা বাড়তেছে আর একটা কমতেছে, তাহলে আমরা এখানে কি বলবো, আমরা এখানে এটা হচ্ছে যে এল, হ্যাঁ তাহলে এটা হচ্ছে বড় হাতের এল, এটাকে আমরা কি বলবো হচ্ছে 1 মিটার, কথা বুঝছো? আচ্ছা এবার দেখো ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধ, তাহলে এটাকে দেখো আমরা বড় হাতের আর ধরবো, কারণ ওই যে আমরা ডি ওই যে আমরা কি সূত্র শিখে আসলাম যে হয় সেখানে ডি মানে ব্যাস থাকতে পারে বা ব্যাসার্ধ থাকতে পারে, তাহলে বড় হাতের আর ধরলাম, তা সেটাকে বললাম হচ্ছে 0.5 মিটার। আচ্ছা বল প্রয়োগ করলে এত দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে দৈর্ঘ্য যদি বৃদ্ধি পাইছে তার মানে ছোট হাতের এল, ছোট হাতের এল বৃদ্ধি পাইছে 0.02 মিটার, বুঝছো? আচ্ছা কিন্তু ব্যাসার্ধ এত কমে গেছে, তাহলে এটা কমে গেছে মাইনাস, তাহলে একটা প্লাস আর একটা কিন্তু মাইনাস, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ছোট হাতের আর, তাকে বলবো 0.05 মিটার। এখন তোমাদেরকে পয়সনের অনুপাত জানতে চাচ্ছে, দেখো সরাসরি প্রশ্ন, তাহলে এই জন্য তুমি এখন এই সূত্রটা সরাসরি লিখতে পারবা যে কি, যে পার্শ্ব বিকৃতি, তাহলে পার্শ্ব বিকৃতি কি বলবা, ছোট হাতের আর বাই বড় হাতের আর, হ্যাঁ আর দৈর্ঘ্য বিকৃতি ছোট হাতের এল বাই বড় হাতের এল। তাহলে এখন তুমি কি করবা, এখন তুমি এই দেখো এই আর এর সাথে এল কানেকশন করে দিবা, আর এই আর এর সাথে হচ্ছে ছোট হাতের এল কানেকশন করে দিবা। তাহলে এখন দেখো ছোট হাতের আর এর মানটা কত, ছোট হাতের আর মানটা হচ্ছে 0.05, বুঝছো? আর এল এর মানটা কত, এল এর মানটা হচ্ছে 1। আচ্ছা বড় হাতের মান কত, বড় হাতের মান হচ্ছে 0.5। আচ্ছা ছোট হাতের এল এর মান কত, ছোট হাতের এল এর মান হচ্ছে 0.02। দেখো এখন জাস্ট ক্যালকুলেশন হাতের, এটা তো পারবা ইনশাল্লাহ রে ভাই। তাহলে এটাকে কীভাবে চিন্তা করবা তুমি, এটাকে চিন্তা করবা হচ্ছে যে তুমি 5, এটাকে চিন্তা করবা হচ্ছে 1, তাহলে এখানে যেহেতু তুমি 5 চিন্তা করছো তাহলে নিচে কে চলে আসবে, নিচে চলে আসবে কিন্তু 1 এর পরে 0, 100, বুঝতে পেরেছ? আচ্ছা এবার এটাকে তুমি 5 কল্পনা করবা, আচ্ছা তাহলে উপরে চলে যাবে আবার কত, উপরে চলে যাবে হচ্ছে দেখো 10, ঠিক আছে এই যে 10। আচ্ছা এরপরে তুমি যে 100 নিছো 5 নিছো, তাহলে এবার এটাকে 2 কল্পনা করবা, তাহলে উপরে চলে যাবে হচ্ছে আবার 1, আর এটা হচ্ছে 0, এই যা। এখন দেখো কাটাকাটি করতে সুবিধা হবে, তাহলে 100 কাটা 100 কাটা, বুঝতে পারছো? তারপরে দেখো কি হচ্ছে, এই 5 কাটা এই 5 কাটা, 2 দিয়ে যদি কাটি তাহলে 5, অ্যান্সার হয়ে গেল। অতএব অ্যান্সার হচ্ছে 5, পয়সনের অনুপাতের কোনো একক নাই, ওই জন্য এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়েছে। অ্যান্ড সবচেয়ে বেশি আসার সম্ভাবনা হচ্ছে কি জানো, তোমার হচ্ছে পার্সেন্টেজ আকারে। তো চলো পার্সেন্টেজ আকারে একটা অঙ্ক তোমাদের দেখাই। তো দেখো এখানে এই অঙ্কটা কি বলতেছে, এই টাইপের অঙ্ক খুব বেশি আসে, হ্যাঁ যে বল প্রয়োগের ফলে একটি তারের দৈর্ঘ্য 1% পরিবর্তন হলে এর ব্যাস শতকরা কত ভাগ পরিবর্তিত হবে,
ঠিক আছে, যেখানে পয়সনের অনুপাতটা দেওয়া আছে। তাহলে দেখো ভালো করে বুঝবা যে একটা তার বৃদ্ধি হয়েছে আর একটা কমে যাচ্ছে, তার মানে কি এটা মানে সূত্রে প্লাসই থাকবে। হ্যাঁ, তাহলে এটার মান দেওয়া আছে 0.2। তো আদি ব্যাস তুমি সেটাকে অবশ্যই ডি ধরবা। হ্যাঁ, আদি ব্যাস সেটাকে তুমি অবশ্যই ডি ধরবা, এবং হ্রাস পাওয়া ছোট অংশ ছোট হাতের ডিটা তোমার থেকে জানতে চাওয়া হচ্ছে। এখানে আদি দৈর্ঘ্য কিন্তু এল, এটা কিন্তু ভুলে যেও না। তো আদি দৈর্ঘ্যটাও এখানে কিন্তু এল থাকবে। এবার ছোট হাতের এল মানে যেহেতু পরিবর্তিত, এখানে যেহেতু পার্সেন্টেজ, এই যে দেখো 1% পরিবর্তন, তখন তুমি কি বলবা এল এর 1%। হ্যাঁ, তার মানে কি 1/100, তার সাথে এলটা হচ্ছে গুণ অবস্থায় আছে। আচ্ছা, তাহলে এখন আমরা সূত্রটা কি জানি? পয়সনের অনুপাতের সূত্রটা হচ্ছে, আমি একবারে লিখলাম ডিএল, আরেকটা হচ্ছে ছোট হাতের ডিএল। কথা বুঝছো? আচ্ছা, এটা কি কই থেকে আসছে? এই যে দেখো পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্বটা কে ছিল? পার্শ্ব বাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি ছিল না? আচ্ছা, তো পার্শ্বটা কি ছিল? পার্শ্বটা তো ছিল ওই যে তোমার ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, আর এটা হচ্ছে ছোট হাতের এল বাই বড় হাতের এল। তো এটা তো করলে হয়ে যাবে। এবার দেখো তাহলে আমরা এখানে ডি, বুঝছো? আচ্ছা, এলটা তো আমার কি এলই থাকবে, ওকে থাকতে দাও। আর ডি মানে ডি, আর ছোট হাতের এল মানে কত? এই যে দেখো ছোট হাতের এল মানে হচ্ছে 1/100, তার সাথে কিন্তু এল অবস্থায় আছে। একটা কাজ করা যেতে পারে, এখানে এল আর এল কেটে যাবে, এল আর এলটা কেটে যাবে। তাহলে এখন পরবর্তীতে এইটা দাঁড়াইতেছে, এই যে দেখো 100টা কিন্তু উপরে চলে যাবে। তাহলে ডি, তার সাথে হচ্ছে 100, আর নিচে হচ্ছে বড় হাতের ডি। এবার এখান থেকে আমরা কি করতে চাই? আমরা এখান থেকে হচ্ছে এই যে ছোট হাতের ডিটা বের করতে চাই। তাহলে ছোট হাতের ডিটা যদি বের করতে চাই, তাহলে পয়সার অনুপাত হচ্ছে 0.2। ওকে, আচ্ছা ডি, আর এটার মান হচ্ছে কি 100, এটার মান হচ্ছে 100। আচ্ছা, একটু বুঝে নিও। আচ্ছা, এটা হচ্ছে বড় হাতের ডি আছে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে ডিটা বের করি। এবার আমরা ছোট হাতের ডিটা বের করতে চাই। তাহলে ছোট হাতের ডি বের করতে চাইলে এখানে 0.2, আর নিচে চলে আসে 100। ঠিক আছে, আর এটা হচ্ছে ডি। দেখো তাহলে এখন তো বুঝতে পারতেছি যে ডি, তাহলে এটা 0.2 বা 100 মানে কত? 0.2%। তাহলে ডি এর, কার? ডি এর। তাহলে এখন আমরা কি বলতে পারি যে 0.2%, ঠিক আছে, ডি এর হ্রাস পাইছে। ওকে, অর্থাৎ 0.2% হ্রাস পেয়েছে। এই যে ব্যাপার, এটাই হচ্ছে আমাদের আসলে অঙ্ক। হ্যাঁ, বুঝতে পেরেছ? তো এই টাইপের অঙ্ক কিন্তু আসতে পারে। সো খুবই মনোযোগ দিয়ে ব্যাপারগুলোর সাথে ইনভলভ হও। এই টাইপের অঙ্ক যদি আসে, আশা করি কোনো সমস্যা হবে না, তোমরা খুব ভালোভাবে পারবা। তো এখান থেকে দেখো এই টাইপের অঙ্কগুলো আরও অনেক আছে, হাতের ক্যালকুলেশন আছে, যা যা লাগবে আমি সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। আগামী ক্লাসে আমি হাতের ক্যালকুলেশন এবং এটা যে থিওরিগুলো আছে, কী কী থিওরি আসতে পারে, সেগুলো আমি আপলোড দিয়ে দেবো। তো বাকি যে ক্লাসগুলো থাকবে আস্তে আস্তে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব। তোমরা ভালো মতন প্রিপারেশন নাও, ভালো মতন পড়াশোনা করতে থাকো। এই ঈদে এত আনন্দ করার কিছু নাই, একটু নিজেকে মানে বোঝাও, পড়াশোনা করো, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। চান্স হওয়ার পর দেখবা প্রত্যেকটা দিন ঈদের দিন ইনশাল্লাহ। তো ভালো থেকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।